পুলিশের সবার সামনে রেহান এভাবে চোর মারবে কেউ ভাবতেই পারেনি। এমপি সাদিক হা করে তাকিয়ে আছে রেহানের দিকে। রেহান পুলিশের সামনে দাঁড়িয়ে কতগুলো মিডিয়া ক্যামেরার সামনে এমপির গালে চর মেরে শান্ত ভঙ্গিতে তাকিয়ে থাকে। তা কেউ কল্পনাও করবে না, কেউ এগিয়ে আসে না, আসবে কি করে। রেহানের পেছনে দাঁড়িয়ে আছে তার লোক, সবার হাতে পিস্তল, সবাই গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। রেহান সিগারেট বের করে এমপির সামনে সেটা ঠোঁটে রাখে, তারপর সেটাতে আগুন জ্বালিয়ে দুটো টান দিয়ে বলে, এমপি সাহেব শোনো, আমার হাতে সময় কম, আর তোমার ভুলের হিসাবটাও বেশ লম্বা। মানুষ ভুল করলে অনুতাপ চায়, আমি ভুল দেখলে চুপ করিয়ে দেই, কারণ নীরবতার চেয়ে ভয়ঙ্কর কিছু নেই। অনেকেই ভাবে আমি রাগ করলে বিপদ, আসল সত্য হলো আমি রাগ করলে হাসি, আর আমি এখন হাসছি। দৌড়ানোর আগেও ভাবো পালানো মানেই বাঁচা নয়, শুধু মরার সময়টা পিছিয়ে দেওয়া। তোমার শেষ সুযোগ ছিল গতকাল, আজ আমার হাতে আছে শুধু সিদ্ধান্ত, আর তুমি তার দুপাশে থরথর করে দাঁড়িয়ে আছো। একটা কথা মনে রাখো, আমি কাউকে শত্রু বানাই না, শত্রুরা নিজেই এসে আমার দরজায় ভুল করে কড়া নাড়ে। এখন প্রশ্ন একটা, তুমি কি ভুল দরজা বেছে ফেলেছো? ভুল তো করেছো, আমি আমার চাচার সাথে ঝামেলা করে তোমাকে এখানে মারবো, কোনো পুলিশ তোমার কাছে আসে না, তোমাকে জাস্ট নমুনা দেখিয়ে গেলাম। এরপর আসবো সেদিন তোমাকে কেউ বাঁচাতে পারে না। কথাটা বলে রেহান আর দাঁড়ায় না, সে চলে আসে সেখান থেকে। বাইক নিয়ে যখনই বের হবে ঠিক তখনই তার ফোনে কল আসে। স্ক্রিনে তাকিয়ে দেখে তার বন্ধু সাগর ফোন করেছে। সে রিসিভ করতেই সাগর বলে, রেহান, জীবনের সন্ধান পেয়েছি। কোথায় সেই শালা? ও তার বন্ধুর কাছে আছে। চলো তাড়াতাড়ি, আজকে ওটাকে বোঝাবো। দাঁড়া, সাকিবকে ফোন দেই। দে। সাগর সাকিবকে ফোন দেয়। সে সজীব যেখানে আছে সেই জায়গায় চলে যেতে বলে, আর রেহান আর সাগর বাইক নিয়ে বেরিয়ে পড়ে। সাকিব যাওয়ার আগেই রেহান আর সাগর সেই জায়গায় পৌঁছে যায়। তার ঠিক একটু পরেই সাকিব এসে হাজির হয় সেখানে। তুমি এসেছো, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। চলো। খুব সাবধানে। হুম। চলো ভিতরে সবাই। তারা সজীবের বন্ধুর বাসায় গিয়ে সজীবকে তুলে তাদের আস্তানায় নিয়ে আসে। সজীব বলে, আমার ভুল হয়ে গেছে রেহান ভাই, আমাকে মাফ করে দাও। তোর কোনো মাফ নেই, তুই যে কাজ করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। ঠিক বলেছিস রোহান, এই শালার জন্য আজ সব ছেলেকে খারাপ ভাবে মেয়েরা। তুই ছেলে নামের কলঙ্ক, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আর কখনো হবে না। তোকে ক্ষমা আমরা কেন, আল্লাহ করবে না। রোহান, কোনো কথাই কান দেওয়া যাবে না। তোকে ক্ষমা করতে পারি এক শর্তে। আমি যে শর্তে রাজি আছি। রেহান, তুই কি বলছিস এসব? রোহান, তুই ঠিক আছিস তো? শালাকে ধরতে কত কি করা লেগেছে, আর তুই বলিস ছেড়ে দেবো? আরে হ্যাঁ, আমি ঠিক আছি। রেহানের কথা যেন ওরা বিশ্বাস করতে পারছে না। সজীবকে ওদের ধরতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে। সজীব আবার বলে, বলো কি শর্ত? তোর জন্য যে মেয়েটা আত্মহত্যা করেছে তাকে ফিরিয়ে দিতে হবে, যদি পারিস তাহলে তোকে ক্ষমা করে দেওয়া হবে। বল পারবি? রেহানের কথায় সবাই চুপ হয়ে যায়। সজীব মাথাটা নিচু করে বলে, কখনো সম্ভব নয়। তাহলে তোরও বেঁচে থাকা সম্ভব নয়। কথাটা বলে রেহান গুলি করে দেয় সজীবের বুকে আর জোরে বলে, কোনো বদমাশ আমার হাত থেকে রেহাই পাবে না, এটাকে পুঁতে ফেল। তুই চিন্তা করিস না, সব হয়ে যাবে। আপনারা কিছুই বুঝতে পারছেন না তো? তাহলে অল্প একটু বলি, আর বাকিটুকু আস্তে আস্তে জানতে পারবেন। রেহান হলো একটা মাফিয়া, তবে সে কারো ক্ষতি করে না। তার ক্ষতি করে সে সমাজে কুকর্ম করে, মেয়েদেরকে ডিস্টার্ব করে, নানা খারাপ কাজ করে। তাদেরকে রেহান নিজে মেরে ফেলে, কারণ তার বাবা আর সে বড় মাফিয়া। কেউ রেহানের ওপরে কথা বলতে পারে না। আর একটু আগে যাকে মেরেছে সে হলো সজীব, নাম করা ব্যবসায়ীর ছেলে, এমপির বন্ধুর ছেলে সজীব। সজীব একটা মেয়েকে ধর্ষণ করে, আর মেয়েটা আত্মহত্যা করেছে। মেয়েটার পরিবার ছিল গরিব, যার কারণে তারা ন্যায় বিচার পায় না। সজীবের বাবার অনেক টাকা, যার কারণে ছেলেকে বাঁচিয়ে নেয়। পুলিশ কিছু করতে পারে না, এমপির সাহায্যে সব ঠিক করে ফেলে। রেহানের চিন্তা একটাই যে খারাপ কাজ করে, আর যদি সে শাস্তি না পায় তাহলে রেহান তাকে শাস্তি দেয় সরাসরি মিত্র। রেহান কাউকে পরোয়া করে না, সে বেপরোয়া। আর সাকিব, সাগর, রেহান ছোট থেকেই একসাথে বড় হয়েছে, একই স্কুলে পড়ালেখা করেছে, খেলাধুলা করে বড় হয়েছে। 3 বন্ধু ওরা। লাশটা পুঁতে দিয়ে এসেছি। ভালো, চল কিছু খেয়ে নেই। আজ মনটা একটু হালকা লাগছে রে। এখনো তো অনেক কাজ বাকি আছে। সব কাজ তো আর একদিনে করা যায় না। হ্যাঁ জানি, আর এর জন্য অনেক সময় প্রয়োজন। চল, খিদে লাগছে। হ্যাঁ
চলো। সবাই রাতের খাবার খেয়ে যে যার বাসায় চলে যায় আর পরবর্তী টার্গেট ঠিক করে যায়। সকালে তারা তিনজন একসাথে বসে গল্প করছে আর তাদের পাশ দিয়ে দুটো মেয়ে যাচ্ছে, তবে হিজাব পরা। একটা মেয়ের দিকে রেহানের চোখ আটকে যায়। রেহান কোনোভাবেই চোখ ফেরাতে পারে না। এর আগেও মেয়ে দেখেছে, কিন্তু কখনো এরকম হয় না। রেহানের যেরকমটা হচ্ছে এই মেয়েটাকে দেখার পর। রেহান এক পলকে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। মেয়েটা যখন চোখের আড়াল হয়ে যায় তারপরেও সেদিকে তাকিয়ে থাকে রেহান। রেহানের এই অবস্থা দেখে সাকিব বলে, রোহান, তোর দেওয়া কথা ভুলে যাচ্ছিস নাকি? এসব আমাদের জন্য নয়। তা অবশ্য ঠিক, কিন্তু কি করব বলো? প্রথম দেখাতেই মেয়েটার মায়ায় পড়ে গেলাম। দেখ রেহান, মেয়েটা কোনোদিন মেনে নেবে না তোকে। সে যাই হোক, চল আমাদের কাজে লেগে যাই। হুম। আমাদের কাজ হলো মারুফকে খুঁজে বের করা। সে তো শহরের বাইরে চলে গেছে। সাগর ঠিক কথা বলেছে, তাকে পাবি না। আসবে কবে? 2 দিন পর আসবে। তাহলে এই দুদিন কোনো কাজ নেই আমাদের, চল আজকে ঘুরে বেড়াবো। অনেক দিন ধরে ঘুরি না। খুব মজা হবে রে। কতদিন পর ঘুরতে বের হব, কাজের জন্য তা হয় না। চল। তিনজন মিলে ঠিক করে নদীর পাড়ে ঘুরবে। তা যে ভাবা সেই কাজ। তারা নদীর পাড়ে ঘুরতে যায়। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে হঠাৎ মানুষের ভিড় দেখতে পায় তারা। সেখানে গিয়ে শুনে ছোট্ট একটি মেয়ে পানিতে পড়ে গেছে। মেয়েটা নদীর যেদিকে পড়েছে সেদিকে অনেক গর্ত, তাই কেউ সাহস করে নামছে না। সাকিব বলে, রোহান, কি করা যায়? রেহান কোনো উত্তর না দিয়ে পানিতে ঝাঁপ দেয়। রেহানের এমন সাহস দেখে সবাই অবাক হয়ে যায় আর সবার দৃষ্টি পানিতে। রেহান মেয়েটাকে নিয়ে উঠে আসে। সবাই রেহানকে ঘিরে দাঁড়িয়ে আছে। রেহান বলে, সাকিব, মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। চল। সাগর, তুই খোঁজ নিয়ে দেখ মেয়েটা কার। রেহান আর সাকিব মেয়েটাকে হাসপাতালে নিয়ে যায়। নার্স এসে মেয়েটাকে নিয়ে যায় কেবিনে। রেহান আর সাকিব দাঁড়িয়ে থাকে বারান্দায়। একটু পরেই সাগর ফোন দেয়। রেহান, কোথায় তোরা? মেডিকেলে আছি। আর মেয়েটার পরিবারের কাউকে পেয়েছিস? মেয়েটার বড় বোনকে পেয়েছি। ঠিক আছে, নিয়ে আয় ওটারে। রেহান ফোন কেটে দেয়। কিছু সময় পর ডক্টর বেরিয়ে আসে ওদেরকে আর বলে, মেয়েটা কি হয় আপনাদের? স্যার, কেউ নয়। মানে হলো মেয়েটা নদীতে পড়ে গিয়েছিল আর আমি নদী থেকে তুলে সরাসরি এখানে নিয়ে এলাম। মেয়েটাকে আমি চিনি না। ও ভালো করেছেন, এখনকার সময়ে এমন মানুষ খুঁজে পাওয়া যায় না। অসংখ্য ধন্যবাদ। আর মেয়েটা এখন সুস্থ আছে, পানি খেয়েছিল, আমরা অক্সিজেনের ব্যবস্থা করছি, বিল পে করে দিন। ধন্যবাদ আপনাকেও। মেয়েটাকে দেখতে পারেন এখন। রেহান আর সাকিব কেবিনের ভেতরে আসে। এসে দেখে মেয়েটা মাহি কান্না করছে। মেয়েটার নাম মাহি, পিচ্ছি একটা মেয়ে। রেহান তার কান্না করা দেখে বলে, ভয় করছে? ভয় নেই, ভয় নেই, আমরা আছি। তোমার নাম কি? মাহি। তুমি ওখানে কেন গিয়েছিলে? মানে নদীর পাড়ে কি করছিলা? আমি খেলা করতে করতে সেখানে গিয়েছি আর পা স্লিপ খেয়ে পড়ে যায়। আমার বোন ছিল তো। কার সাথে সেখানে গিয়েছিল? আমার বড় আপু আর আপুর বন্ধুদের সাথে গিয়েছিলাম। ও, আপুর সাথে না থেকে আলাদা হয়ে গিয়েছিলে কেন? আমি আপুদেরকে হারিয়ে ফেলি আর তাদের খুঁজতে খুঁজতে দেখি সেখানে সবাই খেলা করছে। আমিও তাদের সাথে খেলা করতেছিলাম আর হঠাৎ করেই পা স্লিপ করে পড়ে গেছি। পিচ্ছি মেয়েটা রেহানদের দেখছে। রেহান তখনও মাহির দিকে তাকিয়ে আছে। হঠাৎ রেহান প্রশ্ন করে, তুমি কিসে পড়ো? আমি 4র্থ শ্রেণীতে পড়ি। রেহানের ফোনটা আবার বেজে ওঠে। রেহান ফোনটা হাতে নিয়ে দেখে সাগর ফোন দিয়েছে। সে রিসিভ করে। তোরা কই তালায়? 3 তলায় 27 নম্বর ওয়ার্ডে। আচ্ছা, আসছি। সাগর ফোন কেটে দেয়। এমন সময় মাহি বলে, আমি বাসায় যাব। তোমার আপু আসবে? সত্যি? তোমার বাসায় কে কে আছে? 2 বোন আর আব্বু আম্মু। আচ্ছা ভাইয়া, তোমার নামটা তো বললে না? আমার নাম সাকিব আর ওর নাম রোহান। এটুকু বলতেই সাগর চলে আসে সেখানে। সাগরের সাথে আরো কয়েকজন এসেছে। সবাই সেদিকে তাকালো। সাগরের একদম কাছে একটা মেয়ে দাঁড়িয়ে। মেয়েটাকে দেখে রেহান অবাক, কারণ রেহান আজকে সকালে যে মেয়েটাকে দেখেছে সে আর কেউ নয়, আজ সকালে যে মেয়েটার ওপর রেহান ক্রাশ খেয়েছে সেই মেয়েটা এটা। রেহান মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটা কান্নাজড়িত কণ্ঠে বলে, বোন, তুই ঠিক আছিস? আর তুই আমাদেরকে ছেড়ে গিয়েছিলি কেন? আপু, আমি ঠিক আছি। কথাটা বলেই দুজনে কাঁদতে থাকে। মেয়েদের এমন কান্না দেখে রেহানের খুব হাসি পায়। এতগুলো মানুষের সামনে বেরি মানুষেরা বেশি কান্না করতে পারে। মাহি রেহানকে দেখিয়ে মাহি বলে, এই ভাইয়া যদি না থাকতো তাহলে আমি আর বেঁচে থাকতাম না। উনি আমাকে পানি থেকে তুলে এখানে এনেছে। এমন কথা বলিস না রে। মেয়েটা মাহির কপালে চুমু দিয়ে রেহানের দিকে তাকায়। রেহান তখনও তাকিয়ে আছে সেদিকে। মেয়েটা বলে, আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব সেই ভাষাটা আমার জানা নেই। না, ঠিক আছে, ধন্যবাদ দিতে হবে না। বাচ্চার সাথে এনে শুধু সাবধানে রাখবেন। আপনার নাম কি? আমার নাম রেহান। ও, আমার নাম নীলা। ও, আপনার শরীর তো এখনো ভেজা, আপনি অসুস্থ হয়ে যাবেন তো। ও তাই তো,
আসলে আমার শরীর যে ভেজা সেদিকে আমার কোনো খেয়াল নেই। এমন বেখেয়ালের জন্য অসুস্থ হয়ে যাবেন না, নিজের প্রতি খেয়াল রাখবেন। ঠিক আছে, আচ্ছা আপনারা থাকেন, আমাদের একটু কাজ আছে। সব ঠিক করা আছে, তাকে নিয়ে যেতে পারেন। আচ্ছা, কিন্তু কি কাজ শোনা যাবে? না, কাজটা ব্যক্তিগত। ও, সাগর, সাকিব, চল বাসায় যাব। আর মিস নীলা, মাহির খেয়াল রাখবেন, একা একা কোথাও যেতে দেবেন না। হুম। চলি। কথাটা বলেই রেহান বেরিয়ে আসে সেখান থেকে, সাথে সাকিব, সাগরও চলে আসে। নীলা রেহানের দিকে তাকিয়ে থাকে। যতক্ষণ রেহানকে দেখা যায়, রেহান পেছনের দিকে না তাকিয়ে চলে আসে সেখান থেকে সোজা বাসায়। রেহান বাসায় এসে ফ্রেশ হয়ে নেয়, রাতের খাবার খেয়ে মারুফের বিরুদ্ধে সমস্ত কিছু দেখতে থাকে। এ কি পশু নাকি? তাই যদি না হতো তাহলে এতগুলো ধর্ষণ করতে পারে? এই পশুর মৃত্যু হবে অনেক অনেক ভয়ঙ্কর। এটাকে এমন শাস্তি দিয়ে মারা দরকার যা অন্য সবাই ভয় পায়। ঠিক বলেছিস। হুম। মারুফকে নিয়ে পরিকল্পনা করতে করতে দুদিন কেটে যায়। আজকে মারুফ আসছে ঢাকাতে। রেহান তাদের পরিকল্পনা অনুযায়ী কাজে লেগে যায়। মারুফ কেমন করে জানে রেহানের এসব বুঝে যায়, আর সেখান থেকে মারুফ পালাতে চেয়েছিল কিন্তু পারে না। তার আগেই সাগরের কাছে বন্দী হয়। মারুফকে নিয়ে আসা হয় তাদের আস্তানায়। রেহান বলে, তোর সময়টা খুব খারাপ যাচ্ছে রে মারুফ। রেহান, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি আর কখনো মেয়েদের দিকে চোখ তুলে তাকিয়ে দেখব না। সেই সুযোগ তো অনেক আগেই হারিয়ে ফেলেছিস। প্লিজ এমন করো না। যখন এক একটা মেয়েকে ভোগ করতি তখন মনে ছিল না? তোকে এমনভাবে মারবো যাতে অন্য কেউ কোনো মেয়ের দিকে তাকাতেও যেন ভয় পায়। মারুফ মেয়েদের নিয়ে ড্রাগস বিজনেসের পাশাপাশি তাদেরকে ধর্ষণ করত। তাদের মা বাবা রেহানের কাছে মারুফের বিরুদ্ধে সবকিছু বলে দিয়েছে। সবাই এই কথা বলার সাথে সাথেই সাগর মরিচের গুঁড়ো মারুফের চোখে ছিটিয়ে দেয়, আর মারুফ চিৎকার শুরু করে দেয়। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমি আর কখনো এসব করব না। যখন মেয়েকে ভোগ করতি তখন তারাও এভাবে তোর কাছ থেকে বাঁচার জন্য বলতো, কিন্তু তুই তো তাদের ছেড়ে দিসনি। তাই আজ আমি ছাড়ি কি করে বলতো? সাকিব সুই নিয়ে মারুফের শরীরে গোতা দিতে থাকে, আর সাগর সেখানে লবণ ছিটিয়ে দিতে থাকে। মারুফ এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। তা দেখে রেহান বলে, থাম থাম, ওটা অজ্ঞান হয়ে গেছে, পানি নিয়ে আয়। সাকিব পানি নিয়ে এসে মারুফের মুখে পানি ছিটিয়ে দেয়। পানি ছিটানোয় কিছুটা পরেই মারুফের জ্ঞান ফিরে আর বলে, ভাই, তোমাদের পায়ে ধরি, আমাকে মাফ করে দাও। আমার জীবন থাকতে কখনো এমন কাজ করব না। তোর কথা শুনে খুব হাসি পাচ্ছে। কথাটা বলেই রেহান সেখান থেকে চলে আসে। সাকিব আর সাগর মারুফকে এমনভাবে মেরেছে যে মারুফের লাশ দেখলেও একজন মানুষ অজ্ঞান হয়ে যাবে। মারুফের এমন মৃত্যুতে সব ক্রিমিনাল ভয় পেয়ে যায়। এখন শুধু আর একজন আছে, আর সে হলো আকাশ। তারা আকাশের ব্যাপারে সকল তথ্য খুঁজতে থাকে। অনেক কষ্ট করে আকাশের সমস্ত ডিটেলস পায়। রেহান বলে, কালকে আকাশকে খুঁজতে বের হব। সকালবেলা তারা আকাশকে খুঁজতে বের হয়। সাকিব বলে, রোহান, ওই যে আকাশ। আকাশ তাদের দেখে দৌড় দেয়, পেছনে তারাও দৌড় দেয়। আকাশ দৌড়াতে দৌড়াতে একটা গলিতে চলে আসে। কেউ খুঁজে পাচ্ছে না, তাই তিনজন তিন গলিতে ঢুকে যায়। অনেক খোঁজাখুঁজির পরে আকাশকে পায়। আকাশ আবার দৌড় দেয়, কিন্তু এবার আর পালাতে পারে না। তিনজন তিন দিকে দাঁড়িয়ে যাওয়ায় মাঝখানে পড়ে যায়। আকাশকে নিয়ে যাওয়ার সময় নীলা তাদের দেখে নেয়। নীলা রেহানদেরকে এই অবস্থায় দেখায় যেন আকাশ থেকে পড়ে। তার মনে হচ্ছে সে কোনো স্বপ্ন দেখছিল, কিছুক্ষণ পরে হয়তো তা কেটে যাবে, কিন্তু না, নীলা যা দেখছে সব সত্যি। এদিকে রেহানও নীলাকে দেখে নেয়। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। নীলা ভাবছে যে ছেলেটাকে ভালো মানুষ ভেবেছে, আজ সে কিনা একজন ক্রিমিনাল বকাটে। রেহানা না তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। আকাশকে নিয়ে তাদের আস্তানায় নিয়ে আসে, আর মারুফকে যেভাবে মেরেছে তার চেয়ে বেশি ভয়ঙ্করভাবে আকাশকে মারে। আকাশ ছিল মারুফদের বস। আজ তারা কোনো এক সাজা থেকে মুক্তি পায়। তাদের মন আজ অনেক হালকা লাগছে, কারণ যারা মেয়েদের প্রতিনিয়ত ইভটিজিং করতো, ধর্ষণ করত, তাদেরকে শেষ করতে পেরেছে। তবে এই তিনজন যে এইসব করত তা নয়। এই তিনজন অনেক প্রভাবশালী হওয়ায় ন্যায় বিচার হতো না। টাকা দিয়ে সব কিছুই মাটি চাপা দিয়ে দিত। তাই তো রেহান এদের শেষ করে দেয়। এদের শেষ করে দেওয়ার পেছনে অনেক কারণ আছে। আজ থেকে তারা টেনশন মুক্ত। সাকিব বলে, যাক, অবশেষে আমরা পেয়েছি। ঠিক বলেছিস। চলো। কোথায়? আবার নতুন করে জীবনটা সাজাবো। খুব ভয় করে যদি আবার গোছানো জীবনটা অগোছালো হয়ে যায়। ইচ্ছা থাকলে উপায় হয়, যার প্রমাণ একটু আগে হলো। ঠিক বলেছিস। তা আমরা নতুন করে কি শুরু করব? লেখাপড়া শুরু করব। কি? তুই যা ভালো বুঝিস। তারপরে তারা ভার্সিটিতে ভর্তি হয়। লেখাপড়া কন্টিনিউ করে। আজ কলেজের প্রথম দিন। তারা তিনজন মিলে কলেজ যায়। কলেজে যেয়ে দেখে কিছু ছেলে মেয়েদেরকে টর্চার করছে, বাজে টিজ করছে। তা দেখে রেহান সেখানে যেতে চাইলে সাগর তাকে বাধা দেয় আর বলে, আর 2 দিন যাক,
আর আমরা তো পড়াশোনার জন্য এসেছি। তাই বলে তাদের এইভাবে ছেড়ে দেওয়া যায় না তো। চলো তো দেখি। তিনজন সেখানে গিয়ে ভদ্রভাবেই বলে। কি হচ্ছে? তাদের এভাবে টর্চার করছো কেন? পাশ থেকে একটা ছেলে বলল, এই তুই কে রে? কেউ না, দয়া করে তোমাদের নাম বলবে। আমি হলাম রাজু, ও হলো শান্ত আর ও রিজন। তা মেয়েদেরকে ডিস্টার্ব করছো কেন? এই দুটো আমার আর শান্তর, রিজনেরটা আজ আসেনি। আমরা যা ইচ্ছে করব। রেহান মেয়ে দুটোর দিকে তাকিয়ে দেখলেও মাথা নিচু করে কান্না করছে। রেহানের রাগে মুখ লাল হয়ে গেছে, ইচ্ছে করছে এখনই শেষ করে দিতে, কিন্তু না, কিছু করে না সে। দেখো মেয়েরা কান্না করছে, তাদের ছেড়ে দাও। তুই কে রে? সে যাই হোক, আজ আমার বাবুটা আসেনি, তাই তাদেরকে ছেড়ে দে। ঠিক আছে। এরা মেয়েদের ছেড়ে দেয় আর শান্ত বলে, তোকে দেখে নেব। রেহান কিছু না বলেই চলে আসে ক্লাসে। আজকের মতো সবগুলো ক্লাস করে চলে আসে বাসায়। সাগর বলে, এদেরকে দেখে নেব। মাথা গরম করিস না, দেখ আগে কি হয়। দেখলি তো মেয়েগুলোকে কেমন উত্তেজিত করছে। করতে দাও, একদিন ঠিক ওষুধ লাগিয়ে দেব। কিন্তু কোনো কিন্তু নেই। পরের দিন কলেজে এসে যা দেখে তার জন্য মোটেও প্রস্তুত ছিল না ওরা। আজকেও সেই দুই মেয়ে আর একজনকে নতুন করে একজন, এই তিনজন জনকে ডিস্টার্ব করছে তারা। আজকে তৃতীয় মেয়েটা আর কেউ নয়, সে হলো নীলা। নীলাকে দেখে রেহান সেখানে যায়। রেহানকে দেখে রাজু বলে, কি চাই এখানে? এদেরকে ছেড়ে দাও। রেহানের কথা শুনে নীলা পেছনের দিকে তাকিয়ে অবাক না হয়ে পারল না। নীলা রেহানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রেহানকে বলল, তুই বললেই ছেড়ে দেব? তুই কে রে যে তোর কথায় ছেড়ে দেব? ছাড়বো না, দেখ তোর সামনে মেয়েটাকে কি করি। রাজু যেই নীলার শরীরে হাত দেবে অমনি রেহান এমন জোরে ঘুষি দেয় রাজু মাটিতে পড়ে যায়। রেহানের এই কাজ দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, কারণ যাদের সামনে উঁচু গলায় কথা বলা যায় না আর তাদের গায়ে হাত তুলছে। সাকিব আর সাগর রেহানের কাছে চলে আসে, আর রাজু শান্ত রেহানকে মারার জন্য আসতে যায়। সাকিব আর সাগর তাদের মার খেয়ে রাজু চলে যায় আর বলে, তোদেরকে দেখে নেব। যা, তুই কি করবি তা জানা আছে। তোর মাথা সব সময় গরম হয়ে থাকে। কি করব বল? তুই তো জানিস আমি অন্যায় সহ্য করতে পারি না। বাদ দে, চল ক্লাসে যাই। চল। নীলা এখনও রেহানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। নীলার পাশে থাকা তার বান্ধবী বলে, নীলা, জানিস ছেলেটা গতকালও আমাদেরকে বাঁচিয়েছে। কি? নীলার কিছু না বলে ক্লাসে চলে আসে। ক্লাস শেষ করে বাইরে এসে নীলাকে বলল, ওরা কতদিন ধরে ডিস্টার্ব করে? মানে? উত্তর দাও। নীলা ভয় পেয়ে যায়। নীলা ভয়ে কান্না করে দেয়। এই মেয়ে চুপ, কান্না করবে না, একদম চুপ। নীলা কান্না বন্ধ করে দেয়। কতদিন ধরে ডিস্টার্ব করছে ছেলেগুলো? আজ মাসখানিক হয়েছে। কিছু বলো না কেন? বলেও লাভ হয় না। আচ্ছা ঠিক আছে, যাও। নীলা চলে যায়। রেহান সাকিবকে বলল, ছেলেগুলোর ব্যাপারে খোঁজ নিয়ে দেখো তো। সাকিব আর সাগর চলে যায়। রেহান বাসায় চলে আসে। 2-3 ঘন্টা পরে সাকিব আর সাগর আসে। কিছু পেলি? ছেলেগুলো ওখানকার স্থানীয়, আর সুন্দরী মেয়ে দেখলেই ডিস্টার্ব করে। আজ রাতের মিশন, ওদেরকে তুলে আনবো। রাতে নাইট ক্লাবে যায় ওরা। তুই চিনিস? রাজুরা যে ক্লাবে রাতে যায় সেখানে তারাও যায়। তিনজনে কাপড় দিয়ে মুখে ভালো করে ঢেকে নেয় যাতে চিনতে না পারে। ভেতরে এসে দেখে রাজু, শান্ত, রিজন ডান্স করছে। সেখানেই মার শুরু। সেখানে সবাই ভয়ে ক্লাব থেকে পালিয়ে যায়। তিনজনকে ইচ্ছে মতো মারার পরে সাকিব বলে, কালকে নীলা নামের মেয়েটার কাছে ক্ষমা চেয়ে নিবি, আর শোন, এরপর থেকে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবি তো ওদের চোখ তুলে নিব। শুধু নীলার কাছে ক্ষমা চাইলে হবে না, তার সাথে আরো দুটো মেয়ে ছিল আর একটা ছেলে ছিল, তাদের কাছে ক্ষমা চেয়ে নিবি। শুনেছিস? হ্যাঁ শুনেছি, এবারের মতো মাফ করে দাও ভাই। ঠিক আছে। রেহান কিছুই বলে না। যদি তার কণ্ঠ বুঝে যায় তাই কিছু বলে না। সেখান থেকে বাসায় চলে আসে। ফ্রেশ হয়ে শুয়ে পড়ে আজ কলেজে গিয়ে দেখে পরিবেশটা অনেকটা স্বাভাবিক। কলেজ গেটের সাথে শহীদ মিনার। রেহান সেখানে গিয়ে বসে। তার দুপাশে দুজন বসে। একটু পরেই দেখে নীলা কলেজে আসে। তা দেখে রেহান নীলাকে ডাক দেয়। এই মিস নীলা। নীলা থমকে দাঁড়ায়। রেহান আবারও বলে, এদিকে এসো। নীলা রেহানের কাছে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তা দেখে রেহান হেসে দেয় আর বলে, সরি নীলা, কালকে একটু বেশি রেগে গিয়েছিলাম, তার জন্য তোমাকে ওইভাবে কথাগুলো বলেছি। নীলা কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আজকের পর থেকে আর কোনো ছেলে কলেজে কোনো মেয়েকে ডিস্টার্ব করবে না। বলেই রেহান সেখান থেকে ক্লাসে চলে আসে। নীলা সেখানেই দাঁড়িয়ে থাকে আর রেহানের দিকে তাকিয়ে থাকে। নীলা কিছুই বুঝতে পারছে না যে ছেলেটা কেমন, ভালো না খারাপ। এসব ভাবছে এমন সময় কেন যেন নীলার পা ধরে আছে। নীলা চমকে গিয়ে পায়ের দিকে তাকিয়ে দেখে সেই ছেলেগুলো, যে ছেলেগুলো গতকালকেও ডিস্টার্ব করেছে, সেই ছেলেগুলো আজ তার পা ধরে আছে। নীলা তাদের কাছ থেকে সরে যায়। আমাদের ক্ষমা করে দাও,
বড় ভাই হিসেবে। আজকের পর থেকে কোনো মেয়ের দিকে তাকাবো না, সবাইকে বোন হিসেবে দেখবো। নীলা চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছু বলে না। আপু প্লিজ কিছু তো বলো, হয় আমাদের ক্ষমা করে দাও, না হয় আমাদের শাস্তি দাও। নীলা এবার সবার দিকে তাকিয়ে দেখে সবার শরীর ব্যান্ডেজ করা। নীলা বুঝে নেয় এটা রেহানের কাজ আর কারো না। ঠিক আছে, মাফ করে দিলাম। থ্যাঙ্কস। সেই ছেলেটাকে দেখেছো? কোন ছেলেটা? গতকালকের ছেলেটা। ও হ্যাঁ, দেখেছি। কোথায় সে? ক্লাসে গেল একটু আগে। কেন? তার কাছেও ক্ষমা চেয়ে নেব। বলেই ছেলেগুলো শহীদ মিনারে গিয়ে বসে থাকে রেহানের জন্য। রেহান ক্লাস শেষ করে যখন বাইরে হয় তখন তারা দৌড়ে গিয়ে রেহানের পায়ে পড়ে ক্ষমা চায়। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে রেহানের দিকে। যে ছেলেগুলো কারো কাছে ক্ষমা তো দূরের কথা, মাথা নিচু করে কথা বলে না, আজ সেই ছেলেগুলো সাধারণ একটা ছেলের কাছে ক্ষমা চাইছে। রাজু বলে, ভাই আমাদের ক্ষমা করে দাও। আরে কি করছো ভাই? আমার কাছে ক্ষমা চাইছো কেন? আমি কি করেছি? আর তোমাদের এমন ব্যান্ডেজ করা কেন? ভাই সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমাদের ক্ষমা করে দাও। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। ভাই আর কোনোদিন মেয়ের দিকে তাকাবো না। তা ঠিক আছে, কিন্তু আমার কাছে ক্ষমা চাইলে কেন? ভাই কালকে যদি তোমার কথা শুনতাম তাহলে আজকে এমন হতো না। তা কে করলো এমন? চিনি না রে ভাই, 3জন ছেলে মুখ বেঁধে মেরেছে আর বলেছে মেয়েগুলো আর তোমার কাছে ক্ষমা চাইতে। তোমাদের সাথে খুব খারাপ কাজ করেছে ছেলেগুলো। আরে না ভাই, খারাপ করেনি, যা করেছে ঠিক করেছে, আমরা এটার প্রাপ্য ছিলাম। ভাই ভালো থেকো, আর কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে জানিও, কেমন? ঠিক আছে। বলেই ছেলেগুলো চলে যায়। নীলা এখনও বুঝতে পারছে না কি হচ্ছে এসব। নীলা এত কিছু না ভেবে বাসায় চলে যায়। রেহানও বাসায় চলে আসে, ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। এখন তাদের কোনো কাজ নেই, তাই তারা একটু বাইরে ঘুরতে আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। নিয়মিত কলেজে আসা যাওয়া করে, তবে রেহানের প্রতি নীলা দুর্বল হয়ে যাচ্ছে। রেহানের কথাবার্তা, চলাফেরা সব কিছুই নীলার ভালো লেগে যায়। তারা 3জন কলেজের টপে চলে আসে লেখাপড়ার দিক দিয়ে। শুধু লেখাপড়ার দিক দিয়ে নয়, সব দিক দিয়ে তারা টপ। রেহান কলেজের সবার ক্রাশ, যেমন সুন্দর তেমনই তার বডি। অনেক মেয়ে রেহানকে প্রপোজ করেছে, রেহান না করে দেয়। সাকিব সাগর তারাও কম নয়, রেহানের চেয়ে একটু আগেই তো বললাম, সব দিক দিয়ে তার 3জন টপ। এর মাঝে নীলা রেহানের সাথে বন্ধুত্ব করে নেয়। রেহান যতক্ষণ কলেজে থাকে ততক্ষণ নীলার সাথেই থাকে। নীলা এখন রেহান ছাড়া কিছুই বোঝে না, সব সময় রেহান রেহান। তবে রেহানও নীলার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। নীলা সব সময় রেহানের কেয়ার করে, কি করছে, খেয়েছে কি না, এইসব। ঠিকমতো না খেলে, পড়তে না বসলে বকা দেয়। একদম একটা ছোট্ট বাচ্চাকে যেমন শাসন করে মায়েরা, ঠিক তেমনই নীলাও রেহানকে শাসন করে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে কলেজের দুটো ছেলে মিলে একটা মেয়েকে রেপ করে। সেই কথা শুনে রেহানের মাথা গরম হয়ে যায়। রেহান রাগ কন্ট্রোল করতে না পেরে কলেজ ক্যাম্পাসে ছেলে দুটোকে মারতে যাচ্ছে। সাকিব আর সাগর বাধা দিলেও রেহান থামে না। নীলা বলে, ওকে থামাও। ওকে থামানোর ক্ষমতা আর কারো নেই। মানে? কেউ কোনো মেয়েকে ডিস্টার্ব করলে তাকে আটকিয়ে রাখার ক্ষমতা কারো নেই। কিন্তু কেন এমন করে? এর পিছনে রয়েছে অনেক কারণ। কি এমন কারণ জানতে পারি? রেহান যদি অনুমতি দেয় তাহলে বলতে পারবো, আর না দিলে? বলতে পারবো না। তোমাদেরকে বলতে হবে না, যা জানার রেহানের কাছ থেকে জেনে নেব। এইদিকে রেহান ইচ্ছে মতো ছেলে দুটোকে মারে। সবাই শুধু তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না। আর কী বা বলবে, এমন ছেলেদের এমনই হওয়া উচিত। তাই কেউ কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এদিকে স্যার এসে রেহানকে থামতে বলে সাকিব বলে, স্যার কোনো লাভ হবে না। আসলে স্যার রোহান ওরকম যে অন্যায় দেখলে নিজেকে সামলাতে পারে না, আর যতক্ষণ না পর্যন্ত তার উচিত শিক্ষা না হবে ততক্ষণ পর্যন্ত কারোর ক্ষমতা নেই তাকে থামানোর। ওর কিছু হবে না, আর কিছু হলে তো আমি আর সাগর আছি, সব সামলে নেব। কলেজের সব স্যারেরা রেহানের ব্যাপারে সব জানে, তাই তো স্যার আর কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে। সাকিব বলে, সাগর চল, অনেক মেরেছে, এবার থামাই। চল। সাকিব আর সাগর রেহানের কাছে গিয়ে বলে, এবার ছেড়ে দে, অনেক মেরেছিস। তুই চুপ থাক। রেহান দেখ, পিছনে স্যার আছে। রেহান এবার ছেড়ে দেয় আর বলে, আর কোনো মেয়ের দিকে তাকাবি তো তোদের খবর আছে। রেহান স্যারের সামনে এসে মাথা নিচু করে বলে, সরি স্যার, আসলে। স্যার আর কিছু না বলেই চলে যান। রেহান সাকিব আর সাগরের দিকে তাকাতেই তারা ভয়ে চুপসে যায় আর হেসে দিয়ে বলে, ভয় পেলি? হ্যাঁ রে হারামি, চল। তারা কলেজ থেকে বের হবে এমন সময় নীলা দৌড়ে তাদের কাছে গিয়ে বলল, নীলা রেহানকে এসে বলল, আমাকে রেখে চলে যাচ্ছ? আমাদের একটা কাজ আছে। কি কাজ শুনি? ব্যক্তিগত কাজ। কি এমন কাজ যা বলা যায় না শুনি? দেখো নীলা, সব কাজে বাড়াবাড়ি করা ঠিক নয়। আমি যেটা বলছি সেটার উত্তর দাও। নীলা দেখো, সব কিছুতেই তুমি একটু বেশি বেশি করো। যতক্ষণ না পর্যন্ত বলবে ততক্ষণ পর্যন্ত আমি ছাড়ছি না। সব জানতে চাও তাই না? হুম। ঠিক আছে,
আগে কাজটা করে আসি, তারপরে সব বলবো। মনে থাকবে তো? হুম। বলেই রেহান চলে গেলেন সেখান থেকে। সাগর বললেন, রেহান কোথায় যাচ্ছি আমরা? শফিক স্যারের সাথে দেখা করতে। সত্যি? হুম। সাকিব আর কিছুই বললেন না। তারা সোজা থানায় চলে এলেন। শফিক হলেন থানার এমপি, আবার রোহানের আব্বুর বন্ধু। রোহানকে দেখেই শফিক বললেন, রেহান কেমন আছো? জি স্যার, ভালো। আপনি? আমাকে স্যার বলো কেন? আমি তো তোমার আব্বুর মতো, তাছাড়া আমি তোমার আব্বুর বন্ধু। থানার ভেতরে স্যার আর বাইরে আঙ্কেল। আসলে কি জানো রেহান, জীবনে অনেক ছেলে দেখেছি কিন্তু তোমার মতো একটাও দেখিনি। তোমাকে পেয়ে আমি ধন্য। তুমি না থাকলে আমি এতগুলো কেস সমাধান করতে পারতাম না। সে যাই হোক, তোমার কি অবস্থা? বেশি ভালো নয়। কেন? আসলে আব্বু আম্মু আর ছোট বোনের কথা খুব মনে পড়ছে। এই কথা বলে রেহান তার চোখের পানি মুছলেন। রেহানের চোখের পানি দেখে শফিক বললেন, রোহান তোমার চোখে পানি শোভা পায় না। শফিক এতক্ষণ পরে দেখলেন যে সাকিব আর সাগর এসেছেন। তাদের দেখে বললেন, কি অবস্থা তোমাদের? জি ভালো, আপনি? ভালো। স্যার আজ আসি? সে কি কিছু না খেয়ে চলে যাবে? না স্যার, আরেকদিন। এটা হয় না রোহান। ভালো লাগছে না? বলেই চলে এলেন বাসায়। সাকিব আর সাগর কিছু বলেন না, কারণ তারা জানেন রেহানের যখন তার আব্বু আম্মুর কথা মনে পড়ে সেদিন অনেক কান্না করে। রেহানের কান্না দেখে সাকিব আর সাগরও কান্না করে। রেহান কান্না করতে করতে ঘুমিয়ে পড়ল। সাকিব সাগরকে বলল, সাগর, রুহান যে কিছু খেলো না। কি করব বল, এখন তো তাকে ডাকা যাবে না। এক কাজ করলে কেমন হয়? কি কাজ? নীলাকে বলি। কি বলবি? বলবো রুহান না খেয়ে ঘুমিয়ে গেছে, তুমি তাকে ফোন দিয়ে বলো খেয়ে নিতে। কিন্তু নীলা কি ভাববে? আগে দেখি না। ঠিক আছে। সাকিব নীলাকে ফোন দিয়ে বলল, একটা কথা বলি, রাগ করবে না তো? না, করব না। আর রেহান কোথায়? আসলে রুহানের মনটা খারাপ, তাই না খেয়ে শুয়ে পড়েছে। আমরা কিছুই বলতে পারছি না, ভয় করছে। যদি তুমি একটু বলতে। কি? রেহান না খেয়ে ঘুমিয়ে পড়েছে? হুম। কেন, কি হয়েছে রেহানের? আসলে তার আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে তো, তাই। আমাকে আগে বলনি কেন? যদি কিছু মনে করো তাই বলিনি। আচ্ছা ঠিক আছে, আমি রেহানকে ফোন দিচ্ছি। বলেই ফোন কেটে দিল। আর সাথে সাথে রেহানকে ফোন দিল। রেহান ফোন বেজে ওঠায় সাথে সাথে রেহানের ঘুম ভেঙে গেল। আর ফোন হাতে নিয়ে দেখলো নীলা ফোন দিয়েছে। রেহান ফোনটা রেখে দিলেন, ধরলেন না। নীলা আবারও ফোন দিলেন। এবার কোনো উপায় না পেয়ে ফোন রিসিভ করলেন রেহান। ফোন রিসিভ করতেই নীলা বলল, কি ব্যাপার, ফোন ধরছো না কেন? ঘুমিয়ে গিয়েছিলাম। ও, খেয়েছো? না, কেন? এমনি ভালো লাগছে না। সেটা আমি বুঝি না, এখন খেয়ে নাও। হুম খাওয়া দাওয়া করে ফোন দেবো, কেমন? হুম। বলেই ফোন কেটে দিলেন। আর রেহান খেতে গেলেন। খেয়ে নীলাকে ফোন দিলেন। খেয়েছো? হুম। তুমি আমিও। কি করছো? তোমার সাথে কথা বলছি। তুমি? তুমি? মাহি কোথায়? ঘুমিয়ে গেছে। ও। আর একটা কথা। বলো, শুনছি। কলেজের কথা মনে আছে? আছে তো। কলেজের জায়গায় আছে। আরে সেটা নয়। তাহলে কোনটা? আমাকে কি বলেছিলে? কি বলেছিলাম? আমি জানি তোমার কিছুই মনে থাকে না। কে বললো? আমি। আমার সব মনে আছে। কি মনে আছে শুনি? আজ কলেজে মারামারি করেছো। বুঝেছি, আর বলতে হবে না। এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো। আমি আবার লক্ষ্মী হলাম কবে? আমি লক্ষ্মী ছেলে নই, আমি একটা বখাটে। তুমি সব সময় 4 লাইন বেশি বোঝো কেন? আর কে তোমাকে বললো বখাটে? তুমি তো লক্ষ্মী ছেলে। সবাই বলে। কে কি বললো সেই দিকে কান দিও না। ঠিক আছে, ঘুমাও। বলে ফোন কেটে দিয়ে শুয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে গিয়ে দেখে নীলা চলে এসেছে। রেহান নীলার কাছে গিয়ে বলল, কখন এলে? মাত্র। তুমি? আমিও। চলো। কোথায়? আজ ক্লাস করব না। কেন? তোমার ব্যক্তিগত যা যা বিষয় আছে সব জানবো। এসব জেনে তুমি কি করবে? অনেক কিছুই। আমি একটা জিনিস বুঝতে পারছি না। কি? তুমি আমার সবকিছু নিয়ে তুমি বেশি বেশি করো। আমি করব না তো কে করবে? কেনই বা তুমি করবে? কারণ তোমার সবকিছুই আমার। মানে? কিছু না। আমার অতীত জেনে মনে হয় না আমার সাথে তুমি কথা বলবে। দূর, তুমি সব সময় বেশি বোঝো। চলো তো। কোথায়? আমি যেখানেই যাই সেখানে। রেহান আর কিছু না বলে নীলার পিছু পিছু যাচ্ছে। তারা দুজন একটা পার্কে গিয়ে বসে। এখানে কেন? বসো তো। কি হলো, এত দূরে কেন? কি? আরো কাছে এসে বসো। না, আমি এখানেই ঠিক আছি। ওকে। নীলা রেহানের কাছে গিয়ে বসলো আর বলল, নাও শুরু করো। রেহান বলতে শুরু করে, 4 সদস্য নিয়ে আমাদের সুখী পরিবার। আব্বু ব্যবসা করেন, আম্মু বাসায় থাকেন, আর আমাদের নয়নের মণি হলো নীলিমা, মানে আমার বড় বোন। আপু আমাকে অনেক ভালোবাসেন, আমিও
ভালোবাসি। আমাদের এমন ভালোবাসা দেখে আম্মু বলতো, তোদের ভালোবাসা দেখে আমার নিজের হিংসে হয়। আমাদের ভালোবাসায় নজর দেবে না। ঠিক আছে। নীলিমা আপু কলেজ থেকে ফেরার সময় আমার জন্য চকলেট নিয়ে আসেন প্রতিদিন। তবে আপু আমার থেকে বেশি বড় নন, মাত্র 2 বছরের বড়। তারপরেও আমি তুই করে বলি আর আপু তুমি করে বলেন। এর জন্য আব্বু আম্মুর অনেক বকা শুনি। আব্বু প্রায় বলতো, রেহান তোর থেকে কিন্তু নীলিমা বড়। আব্বু, তুমি রেহানকে বকা দেবে না। ওর বোঝার মতো এখনো বয়স হয়নি। তুমি ওকে কিছু না বলতে বলতে এমন হয়েছে, বড়দের সম্মান করে না। কে বলল সম্মান করে না? যদি সম্মান না করতো তাহলে কখনো শুনেছো যে রেহান কারোর সাথে বাজে ব্যবহার করেছে? আমি সেটা বলিনি, বলছি তোমাকে তুই করে বলে। ও তো আমাকে নাম ধরে ডাকেনি। আর তুমি তো জানো যে সবচেয়ে আদরের ডাক হচ্ছে তুই। তাই তো রেহান আমাকে তুই করেই বলে। তোমার সাথে পারলাম না, আর তোমাদের সম্পর্কে কিছুই বলবো না। আপু আমাকে এতটাই ভালোবাসতো যে আমাকে ছাড়া কিছুই বুঝতো না। আপুর হাতে যেদিন খেতে না পারি সেদিন আর খাই না। আর আপুও আমাকে এক নজর না দেখলে কেমন অস্থির হয়ে যেত। আপু যেই কলেজে পড়তো আমিও সেইখানেই পড়তাম। দুজন একসাথে যেতাম, আবার একসাথেই বাসায় ফিরতাম। হঠাৎ একদিন আমি অসুস্থ হয়ে যাই। আপু 1 সেকেন্ডের জন্য আমার কাছ থেকে দূরে যাননি, সবসময় আমার পাশে থেকেছিল। আপু এতটাই খেয়াল রাখতো যে একজন মাও রাখে না। আপু যখন ইন্টার ফাইনাল পরীক্ষা দেবে তখন আমি অনেক টেনশন করতাম, যেন পরীক্ষাটা আপুর না আমার ছিল। আমার এই অবস্থা দেখে আপু হাসতো, তখন আমি রেগে যেতাম। দেখতে দেখতে আপুর পরীক্ষা চলে এলো। আমি নামাজ পড়তাম আর নামাজ শেষে মোনাজাতে আপুর পরীক্ষা যেন ভালো হয় তার জন্য বলতাম আর কান্না করতাম। আল্লাহ আমার কথা শুনেছে। আপু অনেক ভালো পরীক্ষা দিয়েছিল আর ভার্সিটিতে ভর্তির কোচিং শুরু করে দেয়। আমারও এসএসসি পরীক্ষা চলে এলো। এরই মাঝে আপুর রেজাল্ট বেরিয়েছে। আপু কলেজে সবার চেয়ে বেশি মার্কস পেয়েছে। সেদিন আমি অনেক খুশি হয়েছি। আমার চেয়ে খুশি আর কেউ হয় না। আমার কথা চিন্তা করে দূরের ভার্সিটিতে ভর্তি হয়নি। আমি বলেছি, আব্বু বলেছে আপুর কথা একটাই, আমাকে রেখে দূরে যাবেন না। তখন আমার খুব খারাপ লাগছিল। আপু আমার জন্য তার সব কিছুই বাদ দিয়ে দিচ্ছে। আপু প্রতিদিন আমাকে নিয়ে পড়তে বসতো আর বলতো, দেখো, তোমার পরীক্ষার বেশি দিন নেই, ভালো করে পড়ো। আপু চিন্তা করিস না তো। না করলেও তো পারি না। তোমার রেজাল্ট খারাপ হলে আব্বু আমাকে বকা দেবে। আপু তুই শুধু শুধু টেনশন করছিস। তুই তো প্রতিবারই বলিস যে আমি ভালো করতে পারবো না, পরে তো ঠিকই ভালো করি। এটা তো তোমার পাবলিক পরীক্ষা। তোর আর আব্বু আম্মুর দোয়া আছে না, দেখবি সব ঠিক হয়ে যাবে। তোমার জন্য সব সময় দোয়া করি। তাতেই চলবে। দোয়ায় সব হয় না পাগল ছেলে, নিজের চেষ্টা না থাকলে কিছুই হবে না। জানি। ওকে, এখন পড়ো তো। এইভাবে দিন কেটে যায়। দেখতে দেখতে আমার পরীক্ষা চলে এলো। এই রাতটা শেষ হলেই পরীক্ষা, আর আপুর তো দেখছি শেষ। আপু আমাকে উপদেশ দিতে দিতে শেষ। আপু আমাকে সাথে করে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যায়। পরীক্ষার সময় হয়ে যেতেই আমি ভেতরে চলে যাই। যাওয়ার সময় আপু বলেছিল, সবগুলো প্রশ্ন ভালো করে বুঝে তারপর উত্তর করবে, না বুঝলে স্যারকে বলবে। ঠিক আছে বলেই চলে গেলাম ভেতরে। নিজের সিট খুঁজে বসে রয়েছি। আমার তেমন কোনো বন্ধু নেই, শুধু সাকিব আর সাগর ছাড়া। কারণ আমি সবসময় আপুর সাথে রয়েছি, যার কারণে আমার কোনো বন্ধুর প্রয়োজন ছিল না। আপুই আমার সব। পরীক্ষা শেষে বের হই। ভাইয়া, তোমার পরীক্ষা কেমন হয়েছে? আপু অনেক ভালো। দেখতে হবে না ভাইটা কার? এরপর আমরা চলে আসি সেখান থেকে। দেখতে দেখতে পরীক্ষা শেষ হয়। একদিন বাসায় এসে রেহান শুনতে পায় আম্মু আব্বুকে বলছে। রেহান আড়াল থেকে শোনে, তুই এই ব্যবসা থেকে সরে যা। বললেই হলো, অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি। তারা যে ভয় দেখিয়ে গেল। ওরা কিছুই করতে পারবে না, আমি সেই ব্যবস্থা করব। আমার না ভয় হচ্ছে, তাদের বিশ্বাস নেই, কখন কি করবে ঠিক নেই। আমার কথা বাদ দাও নীলিমা, আর রেহানের কথা তো একেবারে ভাবো। তুমি খামোখা ভয় পাচ্ছ। আমরা যে বাসায় এসেছি সেদিকে আব্বু আর আম্মুর খেয়াল নেই। নীলিমা আপু এবার বলে, আব্বু কি হয়েছে? নীলিমা আপুর কথা শুনে
আব্বু আম্মু চমকে যান আর আম্মু বলে, তেমন কিছু না। সব শুনে নিয়েছি, এবার তো বলো কি হয়েছে। তেমন কিছু না, আমাকে আমার ব্যবসা থেকে সরে যেতে বলছে। কে আর কেন? নেতার মাস্তান বাহিনীরা আমার জন্য তারা ভালোভাবে ব্যবসা করতে পারছে না। আব্বু এখন কি করবে? আমার শফিক আঙ্কেলকে জানিয়েছি, সে বলেছে দুদিনের ভিতরে সব সমাধান করে দেবে। শফিক হলো রিহানের আব্বুর বেস্ট ফ্রেন্ড, তিনি থানার এসপি। রিহান বলল, আব্বু বলছিলাম কি, তুমি ছেড়ে দাও, ওরা ভালো নয়, তারা সব কিছুই করতে পারে। ভয় নেই, কিছু হবে না। তুমি যা ভালো বোঝো। যাও তোমরা ফ্রেশ হয়ে নাও। নীলিমা আপু আর রেহানা ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়ে। রেহানের বাবা মাছের বিজনেস করে, বন্দর থেকে মাছ আনে, কিন্তু নেতারা মাছের সাথে আনে ড্রাগস, অস্ত্র, তাই বাবাকে সরতে বলে এই লাইন থেকে। পরের দিন নীলিমা, তোর শফিক আঙ্কেল এসেছে, তোদের দেখতে চাচ্ছে। আসছি, যাও। রেহান চলো, আঙ্কেলের সাথে দেখা করে আসি। চলো। নীলিমা আপু সামনে আর রেহান পেছনে গেল। নীলিমা আপুকে দেখেই আঙ্কেল বলল, কেমন আছিস মামুনি? জি ভালো, আপনি? ভালো। তা রেহান কোথায়? রেহান আপুর পেছন থেকে বলল, আঙ্কেল আমি এখানে। এদিকে এসো। রেহান আঙ্কেলের সামনে গিয়ে দাঁড়ালো, তার বাবাও আসলো। শফিক, আমি যেটা বলছিলাম সেটা কি করলি? চিন্তা করিস না, আমি তাদের সাথে কথা বলেছি। কি বললো তারা? বলেছে যে তারা যা করেছে তা ঠিক করেনি, তারা আর বাধা দেবে না। সত্যি বলছে না কি? এটা তাদের একটা চাল। না তেমন কিছু না। তা না হলে বাসায় এসে ভয় দেখিয়ে এখন আবার। চিন্তা করিস না তো। তুই যখন বলছিস তখন আর কি। আজ তাহলে আসি। যা। না, থানায় যেতে হবে। বলেই আঙ্কেল চলে গেল। রেহান আর নীলিমা আপু আবার রুমে চলে আসে। রেহান শুয়ে পড়ে, এভাবেই চলে। আপু ব্যবসায় এখন কোনো বাধা নেই। একটা সময় রেহান ভার্সিটিতে ভর্তি হয়, আপুর সাথে কলেজে আসা যাওয়া করছে। এইভাবে 2 মাস চলে গেল। আজকে কলেজে যাওয়ার পর থেকে মনটা যেন কেমন করছে রেহানের, কোনো কিছুতেই মন বসছিল না। আপুর কথা মনে পড়ছে, কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারছে না রেহান। বসে বসে আপুর কথা ভাবছে, এমন সময় ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখে আপু ফোন দিয়েছে। রেহান রিসিভ করতেই ওপাশ থেকে নীলিমা আপুর কণ্ঠের পরিবর্তে পুরুষ মানুষের কণ্ঠেও শোনা যায়, আর সে বলছে, আপনি যেখানেই থাকেন না কেন অতি তাড়াতাড়ি বাসায় আসুন। বলেই ফোন কেটে দেয়। রেহানকে কিছু বলতে দেয় না। রেহান আবার ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ। রেহান কি করবে কিছুই বুঝতে পারে না। হঠাৎ শফিক আঙ্কেলের কথা মনে হলো। রেহান আঙ্কেলকে ফোন দেয়। ফোন রিসিভ করতেই রেহান বলল, আঙ্কেল আপনি যেখানেই থাকেন এখনই আমাদের বাসায় আসুন। কেন? আর আমি তো ব্যস্ত আছি। পরে সব জানতে পারবেন, প্লিজ একটু তাড়াতাড়ি আসুন প্লিজ। আমার মনে হয় বাসায় কেউ আব্বু আম্মুকে আটকে রেখে আমাকে ফোন দিয়ে বলেছে বাসায় আসতে। তুমি এখন কোথায়? কলেজে, আর এখনই বাসায় যাচ্ছি। বলে ফোন রেখে দেয় রেহান। কলেজ থেকে এক দৌড় দেয়। রেহানের দৌড় দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। রেহানের সেদিকে কোনো মন নেই। কলেজ থেকে তাদের বাসা বেশি দূরে নয়, তারা পরেও মনে হচ্ছে রাস্তা যেন শেষ হচ্ছে না। রেহান বাসায় আসতেই 2জন লোক এসে রেহানকে ধরে ফেললো, আর একজন রেহানের মাথায় বন্দুক ধরে বলল, বেশি নাড়াচাড়া করবি তো, বুঝতেই তো পারছিস। আরে কি করছেন, আর আমাকে এইভাবে ধরে রেখেছেন কেন? চুপচাপ চল। রেহান কোনো কথা না বলে তাদের সাথে গেল। রেহানকে তার আব্বু আম্মুর রুমে নিয়ে গেল। রুমে গিয়ে দেখে আব্বু আম্মু আর নীলিমা আপুকে বেঁধে রেখেছে। একজন বয়স্ক লোক রেহানের বাবা জাহিদকে বলল, জাহিদ আপনাকে বলেছিলাম না আপনি এই ব্যবসা থেকে সরে যান। আপনার কথায় সরব কেন? আর আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। আপনি আপনার মতো আর আমি আমার মতো ব্যবসা করছি। আপনার জন্য আমার ব্যবসা তো ভালো করে চলছে না। আমি কি আপনার কোনো কাজে বাধা দিয়েছি? এত কিছু বুঝি না। আপনি ব্যবসা থেকে সরে যাবেন, না হলে আপনাকে ওই পৃথিবী থেকে সরিয়ে দিব। তা সরব না। বলে আবুকে গুলি করে দিল। একটু পরে আমুকেও গুলি করে দিল। বাকি রইল রেহান আর নীলিমা আপু। সেই লোকটার পাশ থেকে অন্য একটা লোক বলল, ঠিক বলেছিস। রেহানকে যে 2জন ধরে রেখেছিল আর একজন রেহানের মাথায় বন্দুক ধরে আছে, সেখান থেকে একজন এসে রেহানকে মারা শুরু করে দিল। এমনভাবে মারছে যেন রেহান একটি বিষাক্ত সাপ। রেহান কিছুই বলতে পারে না, শুধু একটুকুই বলেছিল, আমার আপুর কোনো ক্ষতি করবেন না, আপনাদের যা লাগে নিয়ে যান, তারপরেও আমার আপুকে ছেড়ে দিন। এদিকে নীলিমা আপু বলে, প্লিজ আমার ভাইকে ছেড়ে দিন। কি করে শাড়িও বেচে
থাকে এক সময় দেখা গেছে আমাকে মেরে ফেলবে। রেহান আর কিছুই শুনতে পারছে না, কেমন যেন অন্ধকার দেখছে। এরই মাঝে আবারও রেহানের পিঠে আরেক বাড়ি দিল। তারপরে রেহানের আর কিছু মনে নেই। আর রেহানের যখন জ্ঞান ফিরে তখন রেহান নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। রেহান একটু নড়তে চাইলো কিন্তু পাইল না, সারা শরীর কেমন ব্যথা অনুভব করছে। আর রেহানের আশেপাশে তাকিয়ে দেখে রেহানের শরীরে দুটো নল দেয়া, আর রেহানের পাশে কেউ নেই। একটু পরেই একটা নার্স এলেন, রেহানের জ্ঞান ফিরেছে দেখে বললেন, আলহামদুলিল্লাহ, আজ 7 দিন পর তোমার জ্ঞান ফিরলো। রেহান কথা বলতে পারছে না, কেমন জানি গলা ব্যথা করছে। কথা বলতে চাইছে কিন্তু কথাগুলো আটকে যাচ্ছে। রেহানের এই অবস্থা দেখে নার্স বলেন, আমি জানি আপনি কথা বলতে চাইছেন কিন্তু পারছেন না। চিন্তা করবেন না, 2-1 দিন গেলেই সব ঠিক হয়ে যাবে। রেহান মাথা নাড়ল, কিছু বলতে পারছে না। রেহান শুয়ে রইল। নার্স চলে গেলেন। রেহান ভেবে পাচ্ছে না রেহান এখানে এলো কি করে, রেহানকে কে হাসপাতালে শিফট করলো। রেহান তো তাদের বাসায় ছিল। হঠাৎ মনে পড়ে গেল নীলিমা আপু আর আব্বু আম্মুর কথা। তাদের কথা মনে হতেই মনের ভেতরে কেমন যেন কাল বৈশাখীর ঝড় বয়ে যাচ্ছে। না জানি নীলিমা আপু কোথায় আছে, কেমন আছে, আর ওই মানুষ নামের পশুগুলো না জানি আপুর কি করেছে, আল্লাহই ভালো জানে। রেহান ছাড়বে না, কাউকে ছাড়বে না। একবার ভালো হলেই হবে। তারপরে আবার মনে হলো রেহান একা তো তাদের কিছুই করতে পারবে না। চোখের সামনে নীলিমা আপুর হাসি মাখা মুখটা শুধু ভাসে। রেহানের দু চোখ দিয়ে ক্রমেই পানি বয়ে পড়ছে। তাদের সুখী পরিবারটা এক কাল বৈশাখী ঝড়ে ভেঙে ছুড়ে দিয়ে গেল, আর রেখে গেল রেহানকে আর তাদের দেয়া কিছু স্মৃতি যা কখনো ভোলার নয়। এসব ভাবছে আর রেহানের চোখে পানি ফেলছে। কারো আগমনের শব্দে রেহানের ধ্যান ভাঙল। তাকিয়ে দেখে শফিক আঙ্কেল আর নিশি আপু এসেছে। নিশি আপু শফিক আঙ্কেলের একমাত্র মেয়ে। নীলিমা আপু আর সে ক্লাসমেট। রেহানের জ্ঞান ফিরতেই আঙ্কেল রেহানের কাছে এসে রেহানকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন, সাথে নিশি আপুও। সরি রেহান, আমি কাউকে বাঁচাতে পারলাম না, শুধু তোমাকে ছাড়া। আঙ্কেলের কথা শুনে রেহান কেমন জানি হয়ে গেল। মনটা কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। বুকের মাঝখানে কেমন চিনচিন ব্যথা শুরু করলো। রেহানের একমাত্র সন্তান, যার সামনে পরিবারের সবাইকে মেরেছে, অথচ রেহান কিছুই করতে পারেনি। আর রেহানই বা কী করবে বা করার আছে। চোখের সামনে আব্বু আম্মু আর রেহানের কলিজার টুকরো আপুকে হারিয়েছে। রেহানের মতো হতবাগা আর কেউ নেই। রেহান কিছু বলতেও পারছে না। আর আঙ্কেলই বা কী করবেন। আঙ্কেল আবার বললেন, আমি আর 2 মিনিট আগে আসলেই সবাইকে বাঁচাতে পারতাম। রেহান ভাই, আমার চিন্তা করো না। তুমি ভেবে নাও এটা কোনো তোমার জীবনের খারাপ একটা সময়। আর তোমার কেউ নেই কে বলেছে? আমি আব্বু আছি, আম্মু আছে, এই কথা দিলাম। আমি কখনো তোমার আপুর অভাবটা বুঝতে দিব না। তাদের কান্নাকাটি দেখে ডাক্তার বলল, স্যার, আপনারা এভাবে কান্নাকাটি করলে রোগীর সমস্যা হবে। এমনিতেই অনেক সমস্যা আছে, প্লিজ বোঝার চেষ্টা করুন। ডক্টরের কথা শুনে আঙ্কেল কান্না থামালেও নিশি আপু কান্না করেই যাচ্ছে। ডাক্তার বলল, আপনারা আমার চেম্বারে আসুন। আমি থাকি না, আসুন, তাকে একা থাকতে দিন। এমনিতেই সে অনেক মানসিক চাপে আছে, আর আপনারা এমন করলে রোগীর বড় ধরনের সমস্যা হতে পারে। নিশি আপু আর কিছু বললেন না, ডক্টরের সাথে চলে গেলেন। রেহান আজ থেকে একা হয়ে গেল। কতই না জ্বালিয়েছে সবাইকে। আম্মুর কথাগুলো এখনই রেহান শুনতে পাচ্ছে। এমন জ্বালাচ্ছিস, তো যখন থাকবো না তখন দেখবি কেমন লাগে। সত্যি আজ অনেক কষ্ট হচ্ছে। তোমরা তো ঠিকই চলে গেলে। রেহানকে একা রেখে সেখানে রেহান শুধু কষ্টের মাঝে ভেসে বেড়াচ্ছে। সেদিকে তাকায় শুধু কষ্ট আর সেই পুরনো স্মৃতি ছাড়া কিছুই দেখতে পায় না। কেন রেখে গেলেও রেহানকে এই কষ্টের সাগরে বুক ফেটে কান্না আসছে, কিন্তু কাঁদতে পারছে না। দেখতে দেখতে 7 দিন চলে গেল। রেহানের গলাটাও ঠিক হয়ে গেল, তবে পুরোপুরি না, কিছুটা আছে। হাসপাতালে এই 7 দিন নিশি আপু রেহানকে রেখে কোথাও যায়নি, রেহানের পাশেই থেকেছে। এরই মাঝে আন্টিও এসে রেহানকে দেখে গেছে। আন্টি রেহানকে আগে থেকেই অনেক আদর করত। রেহান শুনল রেহান যখন অজ্ঞান ছিল তখন নাকি সাগর আর সাকিব এসেছিল। নিশি আপুর আর কোনো ভাই বা বোন নেই, সে শুধু একা। রেহানকে পেয়ে যেন নিশি আপু আকাশের চারটায় পেয়েছেন। আরও 2 দিন কেটে গেল, তখন রেহান মোটামুটি সুস্থ হয়েছে। আজ হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছে। রেহানকে বাসায় নিয়ে যাওয়া হলো। আন্টি রেহানকে দেখে কান্না করে দিলেন আর বলল, আয় বাবা। আম্মু একদম কাঁদবে না। আন্টি কান্না বন্ধ করে দিল। নিশি আপু রেহানকে একটা রুমে নিয়ে এলো আর রেহানকে শুইয়ে দিল আর বলল, আমি ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে। নিশি আপু ফ্রেশ হতে গেল। নিশি আপু একদম রেহানের নীলিমা আপুর মতো সবসময় খেয়াল রাখে। রেহান জানে না এই কেয়ারগুলো কতদিন থাকবে। নিশি আপু ফ্রেশ হয়ে রেহানকে ফ্রেশ হতে বলল, যা ভাই, ফ্রেশ হয়ে আয়। আমি আসবো? না, আমি পারবো। ঠিক আছে। রেহান ফ্রেশ হতে গেলেন আর ফ্রেশ হয়ে আসতে নিশি আপু বলল, রেডি হয়ে নে, আমি খাবার নিয়ে আসছি।
বলেই নিশি আপু চলে গেলে রেহান রেডি হয়ে নিল। আপু খাবার নিয়ে চলে এলেন আর রেহানকে খাইয়ে দিল। তারপরে রেহানকে ওষুধ খাইয়ে দিল। এভাবে 4 দিন চলে গেল। আজকে রেহানের নীলিমা আপুর কথা খুব মনে পড়ছে, তাই কাউকে না জানিয়ে নিশি আপুদের বাসা থেকে বেরিয়ে তাদের বাসার দিকে রওনা দিল। নিশি আপুদের বাসা থেকে তাদের বাসা প্রায় 10-15 মিনিটের পথ, তাই হেঁটেই রওনা দিল। তাদের বাসার কাছাকাছি আসার পর সবাই রেহানের দিকে তাকিয়ে আছে, সেদিকে রেহানের কোনো খেয়াল নেই। রেহান তাদের বাসার গেটের সামনে আসতেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। রেহান সোজা উপরে আব্বু আম্মুর রুমে গেল আর গিয়ে দেখলো ফ্লোরে এখনো রক্ত লেগে আছে। রক্ত দেখে রেহান নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, সোজা হাঁটু গেড়ে বসে কান্না করতে লাগলো। রুমের চারিদিকে তাকিয়ে দেখতে লাগলো। এক কোনায় দেখে একটা ফোন পড়ে আছে। কাছে গিয়ে দেখে নীলিমা আপুর ফোন। ফোনটা হাতে নিয়ে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো আর বলল, আপুরে, তোর ভাই তোকে ওই জানোয়ারদের হাত থেকে বাঁচাতে পারলো না রে, আমাকে ক্ষমা করে দে। আমাকে কেউ মারলে তুই তাদেরকে মেরে দিতিস আর বকা দিয়ে দিতিস। আমাকে কেউ কিছু করলে তুই তাদের থেকে দূরে রাখতি। কিন্তু দেখ, আমি কিছুই করতে পারলাম না রে, তোর জন্য কিছুই করতে পারলাম না। হঠাৎ রেহানের নাম ধরে কে যেন ডাক দিল। রেহান থমকে গেল, কণ্ঠটা পুরো নীলিমা আপুর। রেহান সেখান থেকে উঠে দৌড়ে আপুর রুমে গেল, কিন্তু না, কেউ নেই। নীলিমা আপুর রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ আপুর পড়ার টেবিলে চোখ পড়ল। সেখানে গিয়ে দেখলো একটা চিঠি। চিঠিটা এমনভাবে রাখা কেউ বুঝতে পারবে না, এমনভাবে রেখেছে। চিঠিটা হাতে নিয়ে দেখে উপরে লেখা ভাই, তার মানে চিঠিটা নীলিমা আপুর লেখা। চিঠিটা খুলে পড়তে লাগলো। চিঠিতে লেখা, ভাই, জানি না এই চিঠিটা তোমার হাতে পড়বে কিনা, জানি না, আর যদি পেয়ে থাকো তাহলে আমি হয়তো ওই আকাশের তারা হয়ে যাব। আর এই পৃথিবীতে থাকবো কি করে? এই পৃথিবীতে কোনো মানুষ নেই, সবাই পশু। আর আমি কোন মুখ নিয়ে বেঁচে থাকবো? বেঁচে থাকার মতো কিছুই রাখেনি শয়তানগুলো। একটা মেয়ের সবচেয়ে বড় সম্পদ হলো তার ইজ্জত, আর এই ইজ্জতে কেউ কালো দাগ ফেলে সেই মুখ নিয়ে কি সমাজে বেঁচে থাকা যায়? ভাই, একটা কথা বলি, কখনো কোনো মেয়েকে বিপদে পড়তে দেখলে তাকে সাহায্য করবে। জেনে রেখো, হয়তো সেই মেয়ের মাঝে আমি আছি। আমার এই কথাটা রেখো ভাই, যে কোনো মূল্যে। কেমন আছো ভাইয়া? হয়তো ভালো আছো, আমিও ভালো থাকবো ওই আকাশের তারা হয়ে। জানো রেহান, তোমাকে যখন মারছিল তখন আমার মনে হচ্ছিল প্রতিটা মার আমার গায়ে পড়ছে। আমার খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আমার দেহ থেকে প্রাণটাই মনে হয় বেরিয়ে যাচ্ছে, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। কোনোদিন তোমাকে মারিনি, আর ওই শয়তানগুলো তোমাকে কেমন করে মারছে তা আমার সহ্য হচ্ছিল না। তার ওপরে আব্বু আম্মুকেও হত্যা করলো। জানো, তখন মনে হয়েছিল আমিও মরে যাই। তোমাকে মারতে মারতে যখন অজ্ঞান করে ফেললো, তখন সেই মানুষ নামের জানোয়ারগুলো আমাকে নিয়ে গেল তাদের কাছে, আর আমার উপর শারীরিক নির্যাতন করছে, আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমার অনেক কষ্ট হয়েছিল, আমি কষ্ট সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে যাই। তারপরেও আমাকে ছেড়ে দেয়নি। আর যখন জ্ঞান ফেরে তখন আমার শরীরে কোনো কিছুই ছিল না, আমি উঠে দাঁড়াতেও পারছিলাম না। তারপরেও অনেক চেষ্টা করে সেখান থেকে উঠে কাপড় পরে কোনো রকম পালিয়ে বাসায় আসি। আর এসে আব্বু আম্মু আর তোমাকে পেলাম না। শুনছি আঙ্কেল তোমাকে হাসপাতালে নিয়ে গেছে, আর আব্বু আম্মু কেউ বেঁচে নেই। শত কষ্টের মাঝেও তখন একটু খুশি হয়েছি যে তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানো, আমার অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেগুলো আর পূরণ হলো না। তা নিয়ে আমার কোনো কষ্ট নেই। পরিশেষে বলতে চাই, যদি কখনো আমার লেখা এই চিঠি পড়ো, তাহলে একটা কথা বলতে চাই, যে মানুষগুলো আমাদের সুখের পরিবারটা শেষ করে দিয়েছে তাদেরকে কোনোদিন ছেড়ে দিও না। কারণ আজ আমার আব্বু মেরেছে, কাল হয়তো অন্য কারোর এমন সুখী পরিবারকে শেষ করে দেবে। তবে ভাই, যেখানেই থেকো ভালো থেকো। আর যদি আমার কথা মনে হয়, তখন ওই আকাশে যেখানে শুধু দুটো তারা দেখবে, তার আশেপাশে কোনো তারা থাকবে না। ভেবে নেবে সেই দুইটা তারা, একটি তুমি আর একটি আমি। তখন দুজনে কথা বলবো, ভাইয়া ভাইয়া ভাইয়া। চিঠিটা পড়ে রিহান চিৎকার করে বলতে থাকে, ভালো নেই রে আপু, তোর ভাই ভালো নেই। আমাকে একা রেখে চলে গেলি কি করে?
ভালো থাকি বল? যে ভাইয়ের একটু কষ্ট হলে তুই কান্না করতি, আর আজ সেই ভাই অনেক কষ্টে আছে। এখন কি করবি আপু? একটু কান্না করতে ইচ্ছে করে না? তোরা সবই স্বার্থপর, আমাকে একা রেখে তোরা খুব সুখে আছিস রে আপু। ভালো থাকিস ওপরে। রেহান এসব বলছে আর কান্না করছে। এই সময় রেহানের কাঁধে কারো হাত স্পর্শ করল। রেহান সাথে সাথে চমকে ওঠে, তার পেছনে তাকিয়ে দেখে সাকিব আর সাগর। তাদের দিকে তাকিয়ে দেখে তারাও কান্না করছে। তারা দুজন রেহানকে জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দিল আর বলে, কাঁদিস না রোহান। আমরা আছি তো। রেহান কোনো কথা বলতে পারছিল না, শুধু কান্না করে যাচ্ছে। সাকিব বলে, শান্ত হ। কি করে শান্ত হব বল? আমার চোখের সামনে আব্বু আম্মুকে মেরেছে, আমার আপুকে ওরা। কি করবি বল? তোর কপালটাই খারাপ, তা না হলে। সাগর চুপ করবি? দেখছিস এমনি মন মেজাজ ভালো নাই, তারপরেও তুই। ঠিক আছে। আব্বু আম্মু আর আপুর কবর কোথায় দিয়েছে রে? চল। রেহান তাদের সাথে গেল আব্বু আম্মু আর আপুর কবরের পাশে। কবরগুলো দেখে খুব কান্না পাচ্ছে রেহানের। আম্মু একদিন বলেছিলে না যে যখন আমি থাকবো না তখন কাকে জ্বালাবি? সত্যি আম্মু, আর কেউ তো নেই, কাকে জ্বালাবো? আব্বু, তুমি না বলেছিলে আমি খুব দুষ্টামি করি? এই দেখো আমি কান ধরছি, আর কোনো দিন দুষ্টামি করব না। প্লিজ আমার কাছে ফিরে এসো না। দেখো তোমার ছেলের খুব কষ্ট হচ্ছে। আপু তুই না বলেছিলি আমি নাকি তোর সব কিছুই, তাহলে আমাকে রেখে তুই চলে গেলি কেন? এসব বলছে আর কান্না করছে। রেহানের মাথাটা কেমন জারি করছে, দু চোখে কিছুই দেখতে পারছে না। সাগর, আমার এরকম লাগছে কেন? কিরকম লাগছে তোর? তুই ঠিক আছিস তো? আমাকে একটু ভালো করে ধরে রাখতো। সাগর পানি নিয়ে আয়। তোকে ধরে রাখছি। ভালো করে ধর। সাগর পানি নিয়ে এলো আর রেহানের মাথায় পানি দেয়। কিছুক্ষণ পরে কিছুটা স্বাভাবিক হলে রেহানকে বলে, তুই ঠিক আছিস? হ্যাঁ রে, এখন ঠিক আছে। চল আমাদের বাসায় যাই। না রে, নিশি আপু হয়তো টেনশন করছে অনেকক্ষণ ধরে বাসার বাইরে। ঠিক আছে চল, তোকে দিয়ে আসি। ঠিক আছে। রেহান তাদের সাথে বাসায় এলে নিশি আপুদের বাসার কাছাকাছি আসতেই দেখলো আঙ্কেল আর নিশি আপু রেহানকে খুঁজছে। দূর থেকে রেহানকে দেখে নিশি আপু দৌড়ে রেহানের কাছে আসে আর বলে, কোথায় গিয়েছিলি? আমাদের বাসায় গিয়েছিলাম। আমাকে বলে গেলে কি হতো? আর যদি নেতার লোকেরা তোকে দেখে নিত তাহলে তোকেও তাদের কাছে পাঠিয়ে দিত। আর তোর শরীর ভেজা কেন? ওর মাথাটা কেমন করছিল, মাথায় পানি দিয়েছি তো তাই শরীর ভিজে গেছে। তুই ঠিক আছিস? তুই যে একা গিয়েছিলি, তখন ওরা যদি তোর কিছু করে ফেলতো তখন? নিশি ওকে বাসায় নিয়ে যাও। তোমরাও চলো। না আপু, না চলো। আরেকদিন। বলি তারা চলে গেল। নিশি আপু রেহানকে বাসায় নিয়ে এলো। বাসায় আসার পরে নিশি আপু রেহানকে বললেন, এরপর আর কোথাও একা যাবি না, আর আমাকে বলে যাবি, কেমন? ফ্রেশ হয়ে আয়, খাবি। রেহান ফ্রেশ হতেই চলে গেল। এইভাবে কাটতে লাগলো রেহানের দিনগুলি। রেহান আবার নিয়মিত কলেজে যাওয়া শুরু করে দিল। এভাবে 2 বছর চলে গেল। এরই মাঝে নিশি আপুর বিয়ে হয়ে যায়। বিয়ের দিন নিশি আপু অনেক কেঁদেছে রেহানকে জড়িয়ে ধরে। রেহান যে কাঁদেনি তা নয়, রেহানও কেঁদেছিল, কারণ নিশি আপুর মাঝে রেহান তার নীলিমা আপুকে খুঁজে পেয়েছিল। নিশি আপুর বিয়ের পর থেকে রেহান নিশি আপুদের বাসায় যাওয়া বন্ধ করে দিয়েছে। তবে মাঝে মাঝে যায়। আন্টি কান্নাকাটি করে ফোন দিয়ে বাসায় যাওয়ার জন্য বলে, কিন্তু রেহান যায় না। ওখানে গেলেই কেমন কেমন যেন লাগে। আসলে রেহানের কপালটাই খারাপ। তা না হলে রেহানের আপন মানুষগুলো রেহানকে রেখে দূরে চলে যায়। নিশি আপু ফোন দিয়ে কান্নাকাটি করে। রেহান ঠিক করে যারা তাদের পরিবারকে শেষ করেছে তাদেরকে সে মেরে ফেলবে। রেহানের সাথে সবসময় সাপোর্ট থাকতো সাকিব আর সাগর। তারা 3 জন মিলে একে একে সব কটাতে খুঁজে বের করে মেরেছে। শুধু একজন বাকি, সে হলো যে আব্বু আম্মুকে গুলি করেছে। সে 10-15 দিনের মধ্যে 5 জনকে মেরেছে, তাও আবার শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী নাসিমের কর্মকর্তাদের। তা নিয়ে সবাই আতঙ্কিত। রেহানের আব্বু আম্মু আর আপুকে যারা মেরেছে তার নাম ছিল নাসিম। আর আতঙ্কিত হবেই না বা কেন, তাদেরকে কেউ কিছু করতে পারতো না, তাদের মারা হয়েছে। আর যে একজন রয়েছে তার খুঁজে বেড়াচ্ছে রেহান। তার নিজস্ব কোনো ঠিকানা খুঁজে পাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরে তার দেখা মিলল। রেহান গেলে সেখানে চুপি চুপি সোজা তার বেডরুমে চলে গেল। রেহানকে দেখেই নাসিম বলল, তুমি জাহিরের ছিল না? চিনে ফেলছেন? তুমি বেঁচে আছো? বেঁচে আছি, শুধু আপনাকে মারবো বলে। নাসিমকে কিছু বলার আগেই গুলি করে দিল রেহান। নাসিম মারা গেল। নাসিম মারা যাওয়াতে শহরের সব ব্যবসায়ীরা অনেক খুশি হয়েছে। আর সবাই জানতে চাইছে কে মেরেছে। আর খুশি হবে বাই না কেন, যার ব্যবসা ভালো চলতো তার ব্যবসা যে সে দখল করে নিত।
কিন্তু কেউ কোনো খবর দিতে পারছে না। আঙ্কেল ঠিক বুঝে নিল কাজটা কেউ করেনি রেহান ছাড়া। আঙ্কেল হঠাৎ রেহানকে থানায় ডাকে। রেহান থানায় যাওয়ার পরে আঙ্কেল বলে, কেমন আছো? ভালো। আপনি? আগে ছিলাম না, কিন্তু এখন ভালো আছি। মানে? নাসিমকে মেরেছে তাই। আপনি কি করে জানলেন এর পিছনে আমার হাত রয়েছে? আমার সাথে চালাকি করে লাভ নেই। আর সবাই তো খুশি হয়েছে নাসিম মরে যাওয়াতে। সবাই তোমাকে দেখতে চাইছে। আমি সব ব্যবসায়ীদেরকে আমার বাসায় ডেকেছি। তুমি ও থেকো। ও যে কাজের জন্য ডাকা হয়েছে। জি বলেন। আঙ্কেল রেহানকে কিছু ছবি দিয়ে বলে, তোমাদেরকে একটু দেখো। ঠিক আছে। বলেই ছবিগুলো নিয়ে চলে এলো আর কাজে লেগে গেল। রাতে আঙ্কেল ফোন দিয়ে বাসায় যেতে বললেন। রেহান, সাকিব আর সাগরকে নিয়ে আঙ্কেলের বাসায় যেতেই সবাই তাদের দিকে তাকিয়ে আছে। আর থাকবে পাই না কেন, যে কাজ করেছে তাতে তো তাকিয়েই থাকার কথা। সবাই রেহানদেরকে শুভেচ্ছা জানালো আর সে থেকেই রেহান হয়ে উঠল একজন মাস্তান। তবে রেহান কারো ক্ষতি করেনি, ক্ষতি করেছে তাদের যারা মানুষের ক্ষতি করে। কোনো মেয়েকে কোনো ছেলে ধর্ষণ করলে তাকে শেষ করে দেয়। কারণ নীলিমা আপু বলেছে কোনো মেয়ে এমন পরিস্থিতির শিকার হলে তার মাঝে আপুকে খুঁজে পাওয়া যাবে। তাই কোনো মেয়েকে ডিস্টার্ব করলে রেহানের মাথা ঠিক থাকে না। এইটুকুই রেহানের অতীত, যা সে নীলাকে বলছিল। রেহান তার অতীতের কথাগুলো বলছিল আর চোখ দিয়ে পানি বয়ে পড়ছিল। রেহানের কথা শুনে নীলাও কান্না করছে আর রেহানের দিকে পদক্ষীণভাবে তাকিয়ে আছে। রেহান তা খেয়াল করে যে নীলা তার দিকে তাকিয়ে আছে। রেহান তার চোখের পানি মুছে বলে, কি হলো নীলা, কান্না করছো কেন? আসলে আমি কখনো ভাবতে পারিনি যে তোমার মনে এত কষ্ট লুকিয়ে আছে। আসলে রেহান, তুমি কি করে পারো এত কষ্ট মনের মাঝে রেখে সবার সাথে হাসি খুশি থাকতে? তোমাকে দেখে কেউ বুঝবে না যে তোমার পেছনে এত খারাপ একটা সময় গেছে। সরি রেহান, আমি কখনোই জানতাম না। সরি। সরি কেন? তোমার পেছনের দিনগুলো মনে করিয়ে দেওয়াতে এরকম কিছু একটা হবে। আগে জানলে কখনো এরকম করতাম না। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? বলে নীলা কান্না করে দিল। রেহান কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। নীলা কি হয়েছে, কান্না করছো কেন? নীলা প্লিজ কান্না থামাও। আমি খুব খারাপ। আমার জন্য আজকে তুমি অনেক কষ্ট পাচ্ছ। আরে তোমার জন্য কষ্ট পাবো মানে? আমি যদি না বলতাম তাহলে তুমি এই কথাগুলো আমাকে বলতে না, আর তোমার কষ্টও হতো না। আজকে আমার জন্য খুব কষ্ট হচ্ছে। সরি রেহান। আরে এবার কান্না থামাও না। নীলা কান্না করতে করতে বাসায় চলে গেল। রেহান বুঝে উঠতে পারছে না কি করবে। রেহান সেখানে না থেকে বাসায় চলে এলো। রেহানকে দেখে সাকিব বলল, কোথায় ছেলে, ক্লাস শুরু করলি না? রেহান কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। সাকিবও কিছু বলল না। রেহান ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে না খেয়ে। খেয়ে নে। খাবো না। কেন, কি হয়েছে? এমনি, ভালো লাগছে না রে। কি হয়েছে বলবি তো? রেহান কিছু না বলেই শুয়ে পড়ে। রেহানের কিছুতেই ঘুম পাচ্ছে না, শুধু নীলার কথাই মনে পড়ছে। রেহান তার ফোনটা হাতে নিয়ে নীলাকে ফোন দিল। রিং হচ্ছে কিন্তু ফোন তুলছে না। রেহান একের পর এক কল দিয়ে যাচ্ছে কিন্তু না, নীলা ফোন রিসিভ করছে না। রেহান আর ফোন দেয়নি, শুয়ে পড়ে কিন্তু ঘুম আসে না। নীলার কথা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে তার রেহান জানে না। সকালে ঘুম ভাঙলো সাকিবের ডাকে। রোহান, এই রোহান উঠ, কলেজে যাবি না? হুম। যা ফ্রেশ হয়ে নে। রেহান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে কলেজে গেল। কলেজে গিয়ে দেখলো নীলা আজ কলেজে আসেনি। রেহান নীলাকে ফোন দিল, নীলা ফোন রিসিভ করে না। রেহান খুব টেনশনে পড়ে গেল। রেহান ক্লাসে না গিয়ে সোজা শহীদ মিনারে চলে গেল। সেখানে বসে রেহান তার নিশি আপুকে ফোন দিল। কেমন আছো আপু? ভালো থাকলেই দেখে কে, বলেই কান্না করে দিল। কারণ রেহান প্রায় 1 মাস ধরে নিশির সাথে কথা বলে না। ব্যস্ত ছিলাম আপু, তাই ফোন দিতে পারিনি। কান্না করো না প্লিজ, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। ঠিক আছে কান্না করব না। এখন বল কেমন আছিস? ভালো, তুমি? আমার মন বলছে তুই ভালো নেই। কি হয়েছে তোর? কই না তো, কিছু হয়নি। তাহলে কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কই? দেখ, আমার সাথে মিথ্যা বলবি না। তারপর রেহান সবকিছু নিশিকে খুলে বলল নীলার ব্যাপারে। সত্যি তুই মেয়েটাকে ভালোবাসিস? ঠিক আছে, নাম্বার দে। 017। চিন্তা করিস না, বলেই ফোন রেখে দিল। একটু পরেই অজানা একটা নাম্বার থেকে রেহানের ফোনে ফোন আসলো। প্রথমবার রিসিভ করলো না, পরে আবার ফোন আসলো। রেহান রিসিভ করতেই ওপাশ থেকে, রেহান ভাইয়া, জলদি এই ঠিকানায় হাসপাতালে চলে আসো। কে তুমি? আর আমি হাসপাতালে আসবো কেন? ভাইয়া, আমি মাহি। মাহি, তুমি কোথায়? আগে আসো, তারপর বলছি। মাহি কান্না করছে আর এই কথাগুলো বলছে। সেখান থেকে উঠে সাকিবকে ফোন দিল রেহান, কিন্তু সাকিব রিসিভ করে না। সাগরকে ফোন দিতেই সাগর রিসিভ করে। সাকিবকে নিয়ে সোজা এই হাসপাতালে চলে আয়। কেন,
পরে বলছি, তাড়াতাড়ি এই হাসপাতালে চলে আয়। বলেই রেহান ফোন রেখে দিলেন। রেহান হসপিটালের দিকে রওনা দিল। অর্ধেক পথ পর্যন্ত আসতেই রেহান সামনে রাজুরা এসে দাঁড়ায়। রেহান বলে, কি রে তোরা? আমি জানি আমাদেরকে তুই মেরেছিলি। সেদিন আমাকে মেরে খুব হিরো সেজেছিস সবার সামনে। আজ আমি তোকে মেরে হিরো সাজবো। দেখ, আজকে আমাকে যেতে দে, তারপরে না হয় তুই আমাকে মারিস, আমি কিছু বলবো না। তোকে আমি ভালো করে চিনি। আজকে যেতে দিলে পরে তোকে কিছুই করতে পারবো না। আজকে এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না। বলেই রেহানকে এক ঘুষি দিল। রেহান সাথে সাথেই পড়ে গেল আর বলল, প্লিজ আজকে আমাকে যেতে দে না। রাজুর কথা শুনে ছেলেগুলো রেহানকে মারা শুরু করে দিল। রেহান চেষ্টা করছে মারগুলো ফেরাতে, কিন্তু পারছে না। আর পারবে বাই বা কী করে? সে একা আর ওরা চারজন, একজন কি চারজনের সাথে পারে? এদিকে সাকিব আর সাগর রেহানকে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু রেহান ফোন ধরছে না। আর ধরবেই বা কী করে? রেহান অনেক কষ্ট করে ফোনটা রিসিভ করে সাকিব বলল, রোহান। সাকিব এটুকু বলেই থেমে গেলে আর কোনো কথা বলছে না। সাকিবের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সাকিবের এমন অবস্থা দেখে সাগর সাকিবের কাছ থেকে ফোন নিয়ে তার কানে ধরতেই ওপাশ থেকে মারের শব্দ শোনা যাচ্ছে। সাগর বলল, চল তাড়াতাড়ি। সাগরের কথা শুনে সাকিব বলল, রোহানকে কোথাও খুঁজবো? ওর লোকেশন চেক কর, ও তো লাইনেই আছে। সাকিব লোকেশন চেক করে দেখলো ওরা যেখানে আছে সেখান থেকে বেশি দূরে নয়, মাত্র 5 মিনিটের পথ। চল। তারা দৌড়ে রেহানের কাছে গিয়ে দেখে রেহান রাস্তায় পড়ে আছে। রোহান, এই রোহান, কথা বল। তোরা এসেছিস? সাগর গাড়ি নিয়ে এলো। সেখান থেকে হাসপাতাল বেশি দূরে নয়। রেহানকে হাসপাতালে নিয়ে গেল। রেহানের ফোনটা বেজে উঠল। সাকিব ফোনটা হাতে নিয়ে দেখে নিশি আপু ফোন দিয়েছে। সাগর, এখন কি করি? কেন? ফোনটা রিসিভ কর। কি বলবো? দে তো আমার কাছে। সাগর সাকিবের হাত থেকে ফোনটা নিয়ে বলল, আপু। রেহানকে ফোনটা দাও তো। আপু, রেহান এখন হাসপাতালে। কি কি হয়েছে রেহানের? বলো, ওর কি হয়েছে? আসলে কয়েকটা ছেলে ওকে মেরেছে। তোমরা এখন কোথায়? বলে ফোন রেখে দিল। আবার রেহানের ফোন বেজে উঠল, তবে এটা কোনো নামে সেভ করা নেই। সাগর ফোন রিসিভ করলেই ওপাশ থেকে, রেহাম ভাইয়া কোথায় তুমি? কে তুমি? আমি মাহি। আর এটা রেহাম ভাইয়ার নাম্বার না? ওর সাথেই তো একটু আগে কথা বললাম। রেহাম ভাইয়া বলেছে যে সে হাসপাতালে আসছে। আর আপনি কে? আমি সাগর, রেহানের বন্ধু। রেহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিছু ছেলে মিলে তাকে মেরেছে। আর তুমি হাসপাতালে কি করছো? ভাইয়া তুমি একটু আসবে এই হাসপাতালে? আমরা তো এই হাসপাতালেই আছি। তুমি কয় তলায় আছো আর কত নাম্বার রুম? 2 তলায় 203। ঠিক আছে, আমি আসছি। কে ফোন দিয়েছিল? নীলার ছোট বোন। ও, তুই তাক, আমি আসছি। সাগর রেহানের ফোনটা সাকিবের কাছে দিয়ে মাহির কাছে গেল। 203-এ নক করতেই মাহি এলো। কি হয়েছে মাহি? ভাইয়া আপু আজ সকালে অজ্ঞান হয়ে গেছে। কেন, কি হয়েছিল? আপু কাল কলেজ থেকে বাসায় আসার পর থেকেই রুমে দরজা বন্ধ করেছিলেন। আর কিছু খাননি। কেন খাননি? আমি কিছুই জানি না। বলেই মাহি কান্না করতে লাগলো। কে কে এসেছে? আব্বু আম্মু এসেছে, তবে আব্বু চলে গেছেন। আর রেহান ভাইয়ার কি হয়েছে? তেমন কিছু না। আমি রেহান ভাইয়াকে দেখব। তোমার আম্মু কিছু বলবে না? তুমি দাঁড়াও, আমি আম্মুকে বলে আসছি। সাগর দাঁড়িয়ে আছে আর মাহি ভেতরে গেল আর চলে এলো। চলো। চলো। সাগর মাহিকে নিয়ে রেহানের কাছে এসে দেখে নিশি আপু আর আব্বু আম্মু চলে এসেছে। সাগরের সাথে মাহিকে দেখে নিশি বলে, সাগর, মেয়েটা কে? ও নীলার বোন। নিশি নীলার কথা শুনে বুঝে গেল এই সেই নীলা যার কথা রেহান তাকে বলেছে। নিশি মাহিকে তার কাছেই নিয়ে গেল আর বলল, তোমার নাম কি? আমার নাম মাহি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 4র্থ শ্রেণীতে পড়ি। ও আচ্ছা, তোমার নাম কি? আমার নাম ইসি। তুমি এখানে কি করছো? আপু অসুস্থ, তাই আমি এখানে এসেছি আম্মুর সাথে। ও, তোমার আপুর কি হয়েছে? জানি না, হঠাৎ অজ্ঞান হয়ে যান, তারপরে আমি এখানে নিয়ে আসি। ও। মাহি নিশির কাছে থেকে সাগরের কাছে এসে বলল, সাগর ভাইয়া আমাকে আম্মুর কাছে নিয়ে চলো। চলো। সাগর, তুমি এখানে থাকো, আমি মাহিকে নিয়ে যাই। ঠিক আছে আপু। মাহি চলো। নিশি আর মাহি চলে গেল। আর এখানে আছে সাগর, সাকিব আর নিশির আব্বু আম্মু। কিছুক্ষণ পরেই রেহানের জ্ঞান ফিরলো আর বলল, আন্টি আঙ্কেল আপনারা? রেহান, তুমি ঠিক আছো? হুম। ছেলেগুলো কারা ছিল? ওরা আমাদের কলেজে পড়ে। তো মারলো কেন তোমাকে? আসলে ছেলেটা একটা মেয়েকে
কি দরকার শুধু শুধু ঝামেলায় জড়ানো? তোমাকে কত বলছি, শুনুনি আমার কথা। ও আচ্ছা ঠিক আছে। আপু কই? আসেনি? তোমার এই খবর পেয়ে নিশি আসবে না সেটা হয় কি? নিশি তো সবার আগে এসেছে। কই আপু? ওই মাহির সাথে গেল তার আপুকে দেখতে। মাহি মানে ঠিক বুঝলাম না। নীলাকে দেখতে গেছে। নীলার কি হয়েছে? আমি সঠিক জানি না, তবে মাহি বলল নীলা নাকি কালকে কলেজ থেকে ফিরে কিছু খায়নি আর না খেয়ে অজ্ঞান হয়ে গেছে, তাই হাসপাতালে আছে। আর নিশি আপু সেখানেই গিয়েছে নীলাকে দেখতে। সাকিব, রেহান, নীলাটাকে? ইয়ে মানে লজ্জার কিছু নেই বলো। আমি না তোমার আম্মু, তাহলে লজ্জার কি? আম্মু, আমি নীলাকে ভালোবাসি। ও আমাকে ভালোবাসে কিনা তা জানি না, তবে ওকে ছাড়া আমি একদম অচল। আরে এই কথা? ঠিক আছে, আমি নিশির আব্বুকে নিয়ে যাচ্ছি যাদের সাথে কথা বলার জন্য, তবে শর্ত একটা আছে। হ্যাঁ বলেন। সেই কবে থেকে বলছি তোমাকে আন্টি বলবে না, আম্মু বলবে। যদি রাজি থাকো তাহলে আমি এই বিষয়টা সামনে এগিয়ে নিয়ে যাব, আর তা না হলে এখানেই শেষ। আমার খুব ইচ্ছে হয় আপনাকে আম্মু বলতে, তারপরেও কোথায় যেন একটা বাধা আমাকে আটকে রাখে, বুঝতে পারি না। রেহান, একটা কথা বলি শোনো, আমার কোনো ছেলে নেই, শুধু একটা মেয়ে। আমার ইচ্ছে হয় তুমি আমাকে আব্বু বলে ডাকো। ঠিক আছে, বলবো আপু। রেহানের মুখে আব্বু ডাক শুনে শফিক রেহানকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নিশির আম্মু রেহানকে জড়িয়ে ধরে আর বলে, আমার ছেলে কান্না করিস না বাবা। বলে রেহানের কপালে চুমু দিল। রেহান বলল, আম্মু যাও, নীলার আম্মুর সাথে কথা বলে আসো। যাচ্ছি। বলেই তারা চলে গেল। রেহান সাকিব আর সাগরের দিকে তাকিয়ে বলল, কিরে তোরা কান্না করছিস কেন? জানিস রোহান, এই প্রথম তোর মুখে হাসি দেখেছে। তোর হাসি দেখে কান্না চলে এলো। 4 বছর পরে তুই আবার সে আগের মতো করে হাসবি, আব্বু আম্মু বলে ডাকতে পারবি। সত্যি আজকে আমি অনেক খুশি রে। আর সেই খুশিতে কান্না চলে এলো। বলে সাকিব আর সাগর রেহানকে জড়িয়ে ধরে কান্না করে দিল। একটু পরেই নিশি সহ তার আব্বু আম্মু চলে এলো। নিশি এসে রেহানের কাছে গিয়ে বসে আর বলে, ভাই তুই এবার এসব ছেড়ে নতুন করে সব কিছু শুরু কর। আপু চল বাসায় যাই। রেহানকে নিয়ে বাসায় চলে এলো। আগামী সপ্তাহে রেহান আর নীলার বিয়ে। সবাই বিয়ে নিয়ে ব্যস্ত। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। রাতটা শেষ হলেই বিয়ে। রেহান তার আব্বু আম্মু আর আপুর কবরের কাছে বলল, আব্বু আম্মু, আপু, আজ তোমরা নেই, কালকে আমার বিয়ে। তোমরা থাকলে কতই না মজা হতো। জানো, তোমাদেরকে খুব মিস করছি, খুব মনে পড়ছে তোমাদের। আপু তুই না বলতি আমার বিয়ে নিয়ে অনেক মজা করবি, তাহলে শুয়ে আছিস কেন? আয় না, তোর ভাই কালকে বিয়ে করতে যাচ্ছে, মজা করবি না? আমার সাথে অভিমান করে আছিস জানি, তাই তো আমার সাথে কথা বলিস না। আসলেই তোর ভাইটা অনেক খারাপ, তা না হলে তোকে না জানিয়ে আমি বিয়ে করতে যাচ্ছি। জানিস আপু, আমি যাকে বিয়ে করব তার নাম নীলা। মেয়েটা আমাকে অনেক ভালোবাসে, তবে তোর মতো না। জানিস আপু, নীলা মাঝে মাঝে এমন আচরণ করে, তখন তোর কথা মনে পড়ে যায়। মেয়েটা ভীষণ অভিমানী। তোর সাথে অনেক দিন ধরে কথা বলি না, হয়তো আমার সাথে অভিমান করে আছিস। প্লিজ আমার সাথে অভিমান করে থাকিস না, খুব কষ্ট হয়। কালকে রাতে কথা হবে, তুই ওই আকাশের তারা হয়ে আমার সাথে কথা বলিস। আম্মু আব্বু, তোমার ছেলেকে একটু দোয়া করে দাও না, কালকে আমি নতুন জীবন শুরু করতে যাচ্ছি। বলেই রেহান চোখের পানি মুছে চলে এলো বাসায়। আজকে রেহানের বিয়ে। রেহানকে বররূপে সাজানো হলো। তারপর নীলাদের বাসার উদ্দেশ্যেও করে রওনা দিল। নীলাদের বাসায় যাওয়ার পরে বিয়ের সকল কার্য সম্পূর্ণ করে বউ নিয়ে বাসায় চলে এলো। বাসায় আস্তে আস্তে রাত হয়ে গেল। সবাই বউ নিয়ে ব্যস্ত। আর রেহান ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে তার আপুর সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। 12টা বেজে গেছে। রেহানের সেদিকে কোনো খেয়াল নেই। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে রেহান পেছনে তাকিয়ে দেখে নীলা দাঁড়িয়ে আছে। নীলা রেহানের দিকে তাকিয়ে দেখে রেহানের গাল বেয়ে পানি পড়ছে। নীলা রেহানের কাছে এসে রেহানের চোখের পানি মুছে দিয়ে বলল, আজকের এই দিনে তুমি কান্না করছো কেন? আপুর সাথে কথা বলছিলাম, খুব মিস করছি, খুব মিস করছি। নীলা রেহানকে বুকে জড়িয়ে ধরে বলল, রিহান, আমি আছি তোমার সাথে সব সময়। আমার ভালোবাসা দিয়ে তোমাকে আগলে রাখবো, তবে জানি না কতটা আগলে রাখতে পারবো। শুধু তুমি আমার সাথে থাকলেই হবে। দিন আমাকে ছেড়ে যেও না রেহান। যাব না, কথা দিলাম। এইভাবে শুরু হলো রেহান আর নীলার জীবন। বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা।